আচ্ছা, এজাজ ভাই বলেন। আবু দাউদ ভাইয়ের মেবি ইন্টারনেট প্রবলেম নাকি? এজাজ ভাই আছেন? এজাজ আহমেদ ভাই জি ভাই। বলেন তো ভাই কি অবস্থা? অবস্থা ভাই মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, তারপরেও আপনার আজকে আরো 2 দিন যেহেতু ক্লাস হবে, আরো কিছু তো আমাদের কনসেপ্ট আরো বাকি আছে, যেগুলো হলে পরে হয়তো বা সম্পূর্ণ ক্লিয়ার হবে আশা করা যায়। আচ্ছা, আচ্ছা। আ তাতে যে বিষয়গুলা নিয়ে এখন পর্যন্ত আলাপ আলোচনা করছি বা যে টপিকগুলা নিয়ে, এগুলা নিয়ে কি কোনো জি জি জি, কনফিউশন হ্যাঁ আছে হ্যাঁ। কোনোটা নিয়ে? না না, এগুলা নিয়ে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। আবার ভিডিও দেখা হয়েছে, আবার আপনার কথাও তো মনোযোগ দিয়েছো তখন, মানে যখন হয় রানিং তো তখন শোনা হয়, সবকিছু দেখা হয়। মোটামুটি মাশাআল্লাহ। ক্লিয়ার ভাই। আচ্ছা, যাক ভালো। আ এরপরে বলেন হচ্ছে আমাদের কৌশিক ভাই। কৌশিক ভাই বলেন কি অবস্থা? জি ভাইয়া, মানে আপনি যেভাবে যা করছিলেন সবকিছুই ফলো করলাম। আবার ওই অনুযায়ী আমি ওই আইপি ছিল তো আমার কাছে একটা, ওইটা দিয়ে টুকটাক ট্রাই করলাম। মানে আচ্ছা, আগে তো আমরা ওই আপনাকে যেভাবে বলছিলাম যে হ্যাঁ, শিওর না হয়ে দিয়ে দিতাম, পরে হলো আপনার কথা মতো যে শিওর হয়ে, যে এমনও অনেক সময় দেয় যে নিজের কোনো অস্তিত্বই নাই। ঠিক হ্যাঁ। আছে, ওই রকম ওইগুলা সবকিছু মানে শিওর হয়ে করে দিয়ে দেখলাম যে মোটামুটি 95%ই ম্যাচ করে। তাহলে আচ্ছা, ইনশাল্লাহ ভিপিএস এ আরো ভালো হবে আশা করি। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমাদের উম মামু আ এমএইচ মানান ভাই, মুনান ভাই। মুনান ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি আগের ক্লাস করছেন? হ্যাঁ করছি ভাই, একটা করছি। আচ্ছা, একটা করছেন। আর আগেরটা ১ম টার ভিডিও দেখছেন? ওটা 2 থেকে 3 বার দেখছি ভাই। আচ্ছা, আচ্ছা। তাতে কি বুঝতে পারছেন বা কনসেপ্টটা ধরতে পারতেছেন? গত গত 1 বছরে যা শিখছি, গত 1 বছরে হুম, আমার মনে হয় যে তার থেকে বেশি শিখছি এই 2টা ক্লাসের মাধ্যমে। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আম আমাদের প্রত্যেকের জন্য আমাদের স্কিল ডেভেলপের কয়েকটা ধাপ আছে। ১ম ধাপ হচ্ছে কোন প্রবলেম বা কোন জায়গায় আমরা ভুল করতেছি এগুলা ধরতে পারা। আশা করি এখন আমরা সবাই সেই ভুলগুলা ধরতে পারবো যে এখানে এটা আমি ভুল করতেছি। জি ভাই, জি। কাজ করলে একটু ক্লিয়ার হয়ে যায় ২য় মোটামুটি। ধাপ হচ্ছে ২য় ধাপ হচ্ছে সেই ভুলগুলাকে সংশোধন করে এপ্লাই করা। কাজের ক্ষেত্রে এপ্লাই করতে পারাটাও কিন্তু একটা ফ্যাক্ট। যে আমি যখন কাজ করতেছি তখন এই বিষয়গুলা মাথায় রেখে কাজ করতে পারতেছি কিনা। এটা আমরা যখন কাজে হাত দিব বা কাজ করব বা যারা করতেছি এখন তারা ইনশাআল্লাহ এটা এপ্লাই করতে পারতেছি। তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। বাকিরাও ইনশাআল্লাহ যখন কাজ শুরু করব আমরা এই ব্যাপারে আরো ক্লিয়ার হব বা যখন এপ্লাই করব তখন আমরা আস্তে, আস্তে আমাদের কোথায় ভুল বা পার্সোনালি যেমন অনেকের আছে কোয়ালিফাইং এ প্রবলেম বেশি, অনেকের আছে লেখালেখিতে প্রবলেম বেশি, অনেকের ইংরেজিতে একটু সমস্যা বেশি। তো ইংরেজিতে সমস্যার যাদের সমস্যা তাদের কিন্তু সমাধানও এখানে বলে দেওয়া আছে যে কিভাবে ইংরেজি সমস্যার সমাধান করে আমরা সঠিকভাবে কাজ করতে পারবো। এই প্রসেসগুলা যদি ফলো করেন, এই প্রসিডিউর গুলা ফলো করলে পরে তাহলে ইনশাআল্লাহ আপনারা কাজের ক্ষেত্রে আপনার বেশি নিখুঁতভাবে কাজ করতে পারবেন বা বেশি প্রবলেম ফেস করতে হবে না। এখন আজকে আমরা একটা ভিডিও দেখব। আচ্ছা এই যে রিশাদ ভাই আসছে। রিশাদ ভাই কেমন আছেন? রিশাদ ভাই আছেন? হ্যালো রিশাদ ভাই। হ্যালো হ্যাঁ ভাই। কি অবস্থা ভাই? ঈদ কেমন কাটাইলেন? ভাই, মাইক অফ ছিল। ভালো আছেন ভাই? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ঈদ কেমন কাটালেন? এই তো ভাই ভালো। আপনাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাতে ভাই গত ২ দিনে যে আমরা ক্লাস করলাম, যে জি ভাই। কনসেপ্ট বা যে টপিক গুলা নিয়ে আলোচনা হইছে, সেগুলা কি আমরা ক্লিয়ার? নাকি কোনো কনফিউশন বা কোনো
কোয়েশ্চেন কোনো বিষয় নিয়ে এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আছে কিনা বা কোনো ভাই ওই প্রবলেম যে আছে কিনা? হিসপ্যানিক ল্যাটিনো নিয়ে আসলে একটা কোশ্চেন ছিল, মানে আমার ওইটা ক্লিয়ার হ্যাঁ, হইতেছে বলেন, না। সরি, বলেন, হিসপ্যানিক বলেন। না, ওই যে আপনার জব টাইটেল নিয়ে। আচ্ছা, আচ্ছা, বলেন। যেমন ভাই আপনি তো বলছিলেন মানে আমাদের, ধরেন আমরা যখন প্রোফাইল ক্রিয়েট করব, ঠিক আছে, হুম, যখন সার্ভেতে প্রোফাইল ক্রিয়েট করব তখন আমরা মেইনলি জব টাইটেলের জায়গায় কি দিব আর কি, মানে যেমন এখানে তো কম্পিউটার সফটওয়্যার আইটি রিলেটেড অনেক কিছু থাকে, তো ওইখানে হুম। আমরা মেইনলি কি ইউজ করব আর কি, মানে নতুন প্রোফাইলের ক্ষেত্রে। আচ্ছা, এখন বলি জব টাইটেল প্রত্যেক সার্ভেতে বা বেশিরভাগ সার্ভেতেই আপনাকে চেঞ্জ করে করা লাগতে পারে। চেঞ্জ আবার করে। হ্যাঁ, আপনি যদি শুধু একটা জব টাইটেল দিয়েই কাজ করতে চান, এখন হ্যাঁ, হ্যাঁ। প্রথমেই যদি ১ম এ আপনাদেরকে বোঝানোর স্বার্থে এখনই যদি আপনাকে সবগুলা জব টাইটেল দিয়ে কাজ করতে বলি তাহলে আপনি উল্টাপাল্টা করে ফেলবেন। এইজন্য আপনাদেরকে ১ম এই বলতেছি যে সব জব টাইটেল দিয়ে কাজ না করলেও উম বেসিক কিছু আছে। যেমন হ্যাঁ, ধরেন হ্যাঁ। ইনফরমেশন টেকনোলজি এটা, জি, জি। আবার যখন কনস্ট্রাকশন রিলেটেড কোয়েশ্চেন আসবে জেনারেল কন্ট্রাক্টর। আর হ্যাঁ, হ্যাঁ। কেন অন্যান্য অপশনগুলা না দিয়ে জেনারেল কন্ট্রাক্টর সিলেক্ট করব এটাও কিন্তু ওখানে আলোচনা করা আছে ক্লাসে, হ্যাঁ? হুম, হুম। আবার ধরেন যখন আপনার যেমন ধরেন হিউম্যান রিসোর্স জি, জি। সচরাচর জব টাইটেল সিলেক্ট করার সময় আমরা বেশিরভাগই যেটা করি সিইও সিলেক্ট করে ফেলি। সিইও না দিয়ে সিইও বা আপনার সিইও যে সিনিয়র দিয়েও ম্যানেজার ইউজ করা করি। যাবে। সিইও দিয়েও করা যাবে। তবে সেই সাথে কিন্তু আপনি ভিপি দিয়েও করতে পারবেন, ডিরেক্টর দিয়েও করতে পারবেন। আবার সিটিও মানে চিফ টেকনোলজি অফিসার, সিআইএসও চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার। যেমন ধরেন তখন আপনি একটা সার্ভে পাইছেন, ওইটা হচ্ছে আপনার আ কোম্পানির সিআরএম সফটওয়্যারের। মানে কাস্টমার ম্যানেজমেন্ট সফটওয়্যার অথবা আপনার ধরেন যে আপনার কোম্পানির হচ্ছে হিউম্যান রিসোর্স সফটওয়্যারের। তখন আপনি কিন্তু ওইটা সিটিও অথবা আ আপনার চিফ হিউম্যান রিসোর্স দিয়েও করতে পারবেন যদি হিউম্যান রিসোর্সের সার্ভে আসে। আবার বুঝতে পারছি। সিকিউরিটি সফটওয়্যার যেগুলা, ক্লাউড ম্যানেজমেন্ট যেগুলা, এগুলোর হুম, হুম। ক্ষেত্রে সিআইএসও দিয়ে করলেন, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার। জি, জি, জি। আবার যখন আপনি আ উম আইটি অন্য যেকোনো সেক্টর ভেন্ডর ম্যানেজমেন্ট যেমন আপনার কোম্পানির ইন্টারনেট ভেন্ডর বা আপনার কোম্পানির আম দেখা যাচ্ছে যে আ সিআরএম সফটওয়্যারের ভেন্ডর বা ইআরপি সফটওয়্যারের ভেন্ডর বা অন্য কোনো ভেন্ডর ম্যানেজমেন্ট তখন চিফ টেকনোলজি অফিসার অথবা ডিরেক্টর অফ আইটি। আচ্ছা, আচ্ছা। আ ভাই একটা মিনিট ভাই, আরেকটা সচরাচর কোশ্চেন ছিল আমাদেরকে মানে এর চেষ্টা মাঝেই। হ্যাঁ, ভাই যেমন আমি একটু মনে শেষ করেন করি। এগুলো তো যখন এক মানে আমরা ১ মিনিট, যখন ১ মিনিট। হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। ১ মিনিট শেষ করি। সেটা হচ্ছে আম আমাদেরকে চেষ্টা করতে হবে এমন একটা জব টাইটেল দেওয়ার, যেই জব টাইটেলের আন্ডারে অধিকাংশ জিনিস কেনার রেসপনসিবিলিটি আমার থাকবে। হ্যাঁ, যেমন এইটাই আমার কোশ্চেন ছিল আরকি। আমি আচ্ছা, যদি আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। যেমন আমি যদি সিআইএসও দেই, আমি যখন বুঝতেছি যে এটা ক্লাউড প্ল্যাটফর্ম অথবা আ আ সিকিউরিটি কোনো সফটওয়্যারের সার্ভে, তখন কিন্তু আমি আরামে সিআইএসও দিলেই সিআইএসও ওই সমস্ত জিনিস কেনার অথরিটি রাখে। এখন হুম, হুম, মনে হুম। করেন আইটি রিলেটেড কোনো একটা প্রোডাক্টের সার্ভে বা আইটি রিলেটেড কোনো একটা সার্ভিসের সার্ভে বা কোনো আইটি ভেন্ডরের সার্ভে। এই ক্ষেত্রে আপনি কি প্রোফাইল দিবেন? এই ক্ষেত্রে যদি আপনি সিটিও দেন তাহলে চিফ টেকনোলজি অফিসারের ক্ষেত্রে আপনি দিতে পারবেন। কিন্তু সেফ এক্ষেত্রে সেফ অ্যান্সার হচ্ছে ডিরেক্টর অফ আইটি অথবা ভিপি অফ আইটি মানে ভাইস প্রেসিডেন্ট অফ আইটি ডিপার্টমেন্ট। কারণ একজন ডিরেক্টর কিন্তু আইটি ডিপার্টমেন্টের যে ডিরেক্টর সে কিন্তু আইটির যেকোনো ক্ষেত্রেই ডিসিশন মেকিং অথরিটি রাখে বা যখন আপনি ভাইস প্রেসিডেন্ট দিচ্ছেন সেও কিন্তু আইটির যেকোনো ডিপার্টমেন্ট রিলেটেড কেনাকাটার ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ মতামত রাখতেছে। এখন বুঝতে পারছি। আপনি আগেই বুঝতে পারতেছেন যে এই সার্ভেটা আইটি রিলেটেড হবে না। এই সার্ভেটা আপনার কোম্পানির ডেভেলপমেন্ট, ট্রেনিং এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলতেছে। আমাদেরকে আগে ডিপার্টমেন্টগুলো সম্বন্ধে বেসিক ধারণা রাখতে হবে। যেমন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের কাজ কি? আমরা কি কেউ এখানে বলতে পারবো যে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের কাজ কি? মানে ট্রাফিক কালেক্ট করা এরকমই তো নাকি? না, না, মানে না, না, না। আহা রিক্রুট হিউম্যান করা রিসোর্স রিক্রুট ডিপার্টমেন্টের করা কাজ হচ্ছে হ্যাঁ, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের কাজ হচ্ছে একটা কোম্পানির যাবতীয় ধরেন একটা কোম্পানির যত লোক আছে
এই কোম্পানির ভেতরের এই সমস্ত লোকজনের যাবতীয় ইনফরমেশন রাখা এবং এদের কে কেমন কাজ করতেছে, কার বেতন বাড়বে, কার বেতন কমবে, কার কে ওভারটাইম করতেছে, কে কি করতেছে না করতেছে এগুলা খোঁজ রাখা, পেরোল, বেতনের রিলেটেড যত কিছু আছে কোম্পানির এগুলার খোঁজ খবর রাখা। আবার আপনার হচ্ছে কোম্পানির কোন কোন নতুন নতুন টেকনোলজি ইমপ্লিমেন্ট করা দরকার বা কোম্পানির উন্নতির জন্য নতুন কি টেকনোলজি বা নতুন কোন সিস্টেমে আগানো দরকার বা কোম্পানির যারা কাজ করতেছে এখন এদেরকে কোন কোন গ্রুপের কোন কোন লোককে ট্রেনিং করানো দরকার। ধরেন আপনার কোম্পানি নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার শুরু করছে, সাপোজ কাস্টমার ম্যানেজমেন্ট অথবা অ্যাকাউন্টিং এর কোনো একটা সফটওয়্যার নিয়ে আপনার কোম্পানি একটা এআই ইমপ্লিমেন্ট করলো নিজেদের কোম্পানিতে, হ্যাঁ, আপনাদের অফিসে। এখন এই অফিসের যে এই যে এআইটা যে ইমপ্লিমেন্ট হয়েছে এই এআই নিয়ে যারা কাজ করবে এরকম একটা এক্সপার্ট টিম লাগবে না? এই এক্সপার্ট টিম আপনি কোত্থেকে পাবেন? জি নিশ্চয়ই কারো কাছ থেকে ট্রেনিং করায় আনতে হবে। এরকম অনেক ভেন্ডর আছে যারা এই বিভিন্ন কোম্পানির লোকজনকে ট্রেনিং করায়। এই ট্রেনিংও কিন্তু হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের আন্ডারে। এজন্য আইটি, হিউম্যান রিসোর্স যে ডিপার্টমেন্টগুলোর আন্ডারে বেশিরভাগ সেক্টরের কাজ কভার করে। এইরকম সেক্টরগুলার বা এই ধরনের ডিপার্টমেন্টগুলার হেড দিয়ে সার্ভে করলে আপনি বেশি সার্ভেতে কোয়ালিফাই করতে পারবেন বা বেশি সার্ভে করতে পারবেন। বোঝাতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। যেমন আপনি ধরেন যখন এটা প্রফেশনাল সার্ভের ক্ষেত্রে আপনার ডিপার্টমেন্ট সিলেকশনের ব্যাপার তো প্রফেশনাল সার্ভের ক্ষেত্রেই আসবে। প্রফেশনাল সার্ভের ক্ষেত্রে আমরা সচরাচর এইভাবে আমাদের ডিপার্টমেন্ট সিলেক্ট করব যাতে আমি যদি আগে থেকে হিন্টস পাই যে এই রিলেটেড প্রোডাক্ট বা এই রিলেটেড সার্ভিস নিয়ে আমাকে প্রশ্ন করবে বা এই সার্ভিস নিয়ে সার্ভে হবে, তখন অবশ্যই আমরা আগে এমন একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করব যেই ডিপার্টমেন্ট থেকে ওই প্রোডাক্টের ভেন্ডর ম্যানেজমেন্ট বা ডিসিশন মেকিং অন্য যে কোনো ক্ষেত্রে ডিসিশন মেকিং অথরিটি রাখে। তাহলে এখন বুঝতে পারছি যে আমরা ডিপার্টমেন্ট কিভাবে সিলেক্ট করব। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর আমরা একটু পার্সোনাল ভাবে গুগলে রিসার্চ করব কাজের সময় বাদেই যে কোন কোন ডিপার্টমেন্টের আন্ডারে কি কি কাজ থাকে। যেমন অপারেশনস, টেলিকমিউনিকেশনস, আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার, এই সব কিছু কিন্তু আইটির আন্ডারেই। সিকিউরিটি, একটা কোম্পানির সিকিউরিটি কিন্তু আইটি ডিপার্টমেন্টের আন্ডারে প্রচুর। শুধু কোম্পানির যে ওই যে আপনার আবার সিকিউরিটি কিন্তু আইটি বাদেও আছে। যারা সিকিউরিটি গার্ড থাকে কোম্পানিতে তারা কিন্তু আইটি ডিপার্টমেন্টের আন্ডারে না, কিন্তু আইটি সিকিউরিটি যেটা কোম্পানির অ্যাসেট বা কোম্পানির যে গুরুত্বপূর্ণ তথ্য এগুলার যে সিকিউরিটি এটা কিন্তু আইটি ডিপার্টমেন্টের আন্ডারে থাকে। এগুলো একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। এখন তাইলে আমরা শুরু করি। আজকে একটা ভিডিও নিয়ে আমরা একটু আলোচনা করব। এই ভিডিওটা একজনের কাজ করা, আমরা সবাই এখান থেকে দেখব, দেখে আমরা একজন একজন করে অ্যান্সার দিব আজকে সবাই। অ্যাপ্লাই করব, যতটুকু শিখছি ততটুকু থেকে যতখানি করা যায় আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব, হ্যাঁ। আচ্ছা, আমি আগে ভিডিওটা চালু করে নেই। আমরা দেখতে পাচ্ছি সবাই? হ্যালো, জি ভাই। সবাইকে জি দেখতে আসছে। পাচ্ছি? জি আচ্ছা, আপনারা কি এই যে এই ওয়েবসাইটের নাম দেখছেন এর আগে? জি ভাই দেখছি। জি ভাইয়া, শুনছি আমরা এই নাম। আমরা কিন্তু এই ওয়েবসাইটেই কাজ করব, এটাই আমাদের ওয়েবসাইট জি thinkopinion.com। ভাই। আমরা এই ভিডিওটা দেখব। এই ভিডিওতে প্রথমে যখন কোনো কোশ্চেন আসবে আমি পজ করব, পজ করার পরে আমরা সবাই ওখান থেকে একজন একজন করে নাম বলবো আমি, সে ওই পেজের অ্যান্সার দেবে। আর তারপরে লাস্টে আমরা সঠিক অ্যান্সার কোনটা সেটা ইনশাল্লাহ খুঁজে বের করবো, তার অ্যান্সারটা কতখানি হচ্ছে বা না হচ্ছে ওইটাই আমরা দেখবো, হ্যাঁ। ক্লিয়ার সবাই? জি ভাই।
কৌশিক ভাই বলেন তো এখানে কি অ্যান্সার দেব? হ্যালো হ্যাঁ ভাই, এখানে অ্যান্সার জি কি ভাই, দিব? তো এটা দিব হলো নেক্সট 1 থেকে 2 ইয়ার্স। কারণ মানে এটা যেহেতু জিজ্ঞেস করছে যে নেক্সট কার কবে কিনবো, সেহেতু সেই কার সম্পর্কে একটা ইয়ে আসবে। আচ্ছা, আমরা এই কারের ক্ষেত্রে যে আপনি নেক্সট কবে কার কিনবেন, এক্ষেত্রে সবসময় 0 থেকে 6 মাস অথবা 7 থেকে 12 মাস দেব। 12 মাসের উপরে কখনোই দিব না। কখনো কখনো এরকম হবে সার্ভের ভেতরে যদি আপনাকে এরকম কোশ্চেন করে, সেক্ষেত্রে আপনি 1 থেকে 2 ইয়ার্স দিলে বা 12 মাসের উপরে দিলে বের করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এমন না যে দিলেই বের করে দেবে, তবে বের করে দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। ওই সম্ভাবনাটা কমানোর জন্য আমরা সবসময় 0 থেকে 6 মাস অথবা 7 থেকে 12 মাসের মধ্যে দিব। হ্যাঁ, জি ভাই। কি ক্লিয়ার তো নাকি? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। ভাই ক্লিয়ার। হ্যাঁ, এই 7 থেকে 12 মাস দিচ্ছে, মোটামুটি ভালো লিখছে। হুইচ অফ দ্য ফলোইং মেথডস। আচ্ছা, এখানে কি দিব? কোনটা কোনটা? হ্যাঁ, এখানে কার্ড দেওয়া লাগবে। কার্ড তো মাস্ট বি দেওয়াই লাগবে। কেন কার মাস্ট বি দিতে হবে? কারণ আমরা যে কোনো আগে অ্যান্সার দিলেই আগের পেজে সেই তো অ্যান্সারটা আমরা অ্যান্সারটা দিব দুই ভাবে। এক হচ্ছে কি অ্যান্সার দিব এটা বলবো, তারপরেই কেন দিব এটাও বলে দিব। জি ভাই, কারণ প্রথমেই জিজ্ঞেস করছে যে কার নেক্সট কার কবে কিনবো। আচ্ছা, সেক্ষেত্রে এখানে কার তো দিতেই হবে। জি জি। ওকে, রাইট শেয়ার, ঠিক আছে। ট্যাক্সি দেওয়ার প্রয়োজন নাই, সাবওয়ে মেট্রো এগুলা দেওয়ার প্রয়োজন নাই, এগুলা দিলেও না দেওয়াটাই বেটার। বাই সার্ভের জন্য প্রয়োজনীয় না। এই কোশ্চেনটা একটু পড়ি। কার এই যে এই কোশ্চেনটা, অ্যাপ্রক্সিমেটলি হাউ মাচ ডু ইউ স্পেন্ড অন নন ইসেনশিয়াল পারচেস অ্যানুয়ালি? মানে প্রতি বছরে আপনি অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার ক্ষেত্রে কেমন খরচ করেন? অপ্রয়োজনীয় এখানে নন ইসেনশিয়াল বলতে বোঝাইছে, যেমন ধরেন খাবার, প্রতিদিনের খাবার, সেটা কিন্তু অপ্রয়োজনীয় না, প্রয়োজনীয়। জামা কাপড় প্রয়োজনীয়, কিন্তু আপনি যদি একটা দামি নেকলেস কেনেন বা দামি ব্রেসলেট কেনেন বা একটা ডায়মন্ডের আংটি কেনেন, সেটা কিন্তু প্রয়োজনীয় না, সেটা অপ্রয়োজনীয়। আমি কনসেপ্টটা বোঝাইতে পারছি যে এখানে নন ইসেনশিয়াল বলতে কি বোঝাইছে? জি। আচ্ছা, এখানে তাহলে কত দেওয়া যায়? এটা আবু দাউদ ভাই বলেন তো কত দেওয়া যায় এখানে? আবু দাউদ ভাই আছেন? হ্যাঁ ভাই, হ্যালো। শুনতে পাচ্ছেন আমাকে? না ভাই, শোনা যাচ্ছিল না তো এতক্ষণ। বলেন তো এখানে অ্যান্সার কত এখন দেওয়া যায়? শুনতেছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমি যে পেজটা দেখতে পাচ্ছি সেটা আছে হুইচ অফ দ্য ফলোইং মেথড অফ ট্রান্সপোর্ট ডু ইউ রেগুলার ইউজ? ট্রাভেল টু ওয়ার্ক তাহলে বাই তো স্কুল। আপনার ইন্টারনেট অনেক স্লো। আজকে একটু সমস্যার মধ্যে আছে তো ভাই, ল্যাপটপে নাই, মানে ফাঁকে আসছি, মোবাইল ফোন কাছে, লাউড স্পিকারও আচ্ছা দিতে আচ্ছা। পারতেছি না। ও আচ্ছা, তাহলে অন্য একজন বলি। এখন বলি হচ্ছে আমাদের, আমি আসলে লিস্টটা দেখতে গেলে আমাকে মিনিমাইজ করে যেতে হবে। আমরা একটা কাজ করি, হ্যাঁ, একটা জিনিস একটু দেখায় দিই আপনাদেরকে। এই যে পার্টিসিপেন্টের একটা লিস্ট আছে না, যেমন ধরেন এখন আবু দাউদ ভাইকে বলছি, উনি যদি অ্যাভেলেবেল না থাকে 2 থেকে 3 বার ডাকার পরে, তখন এর পরের জন, এই যে আর্ধেন্দ্র মিধা, উনি উত্তর দেবেন। উনি অ্যাভেলেবেল না থাকলে তার পরের জন দেবেন। এরকম যখনই আগের জন, ধরেন এবার এজাজ ভাই উত্তর দিল, পরের বার উত্তর দেবে হাসান মেহেদী ভাই, তারপরের বার উত্তর দেবে কৌশিক আভি, এভাবে। ঠিক আছে? সবাই বুঝতে পারছি কিভাবে অ্যান্সার দেব? জি ভাই, বুঝতে জি। পারছি।
মানে আগের এখান জনের থেকে নামটা মনে রাখতে হবে। হ্যাঁ, আগের জনের নাম দেখে নিজের কখন উত্তর দেওয়া লাগবে কাউকে যেন ডাকতে না হয়। সিকোয়েন্স ভাবে পরের জন উত্তর দিয়ে যাবেন, হ্যাঁ? কারণ আমি ভিডিও থেকে বারবার এখানে এসে দেখে ডাকতে পারবো না। এইজন্য, হ্যাঁ? আচ্ছা, এখন বলেন তো এখানে কি দেওয়া যায়? আর্ধেন্দ্র মৃধা, মৃধা ভাই বলেন। ভাই কারো নামের উচ্চারণ ভুল করলে মাফ করে দিয়েন। এখানে নন এসেনশিয়াল পারচেজ, আচ্ছা সমস্যা নেই। নন এসেনশিয়াল সেহেতু ভাই আমার অনেক মনে আস্তে শোনা যাচ্ছে ভাই। হয় যে 500 থেকে 1000 হ্যালো, 500 সবাই থেকে কি শুনতে 1000 এটা পাচ্ছেন? দেওয়া যায়। ঠিক আছে, শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, শোনা এখন যায়? বলি। হ্যাঁ শোনা যায়। এই যে নন এসেনশিয়াল পারচেস যেগুলা, এগুলার মধ্যে কিন্তু দামি দামি স্নিকার্স, আবার জুয়েলারি, এক একটা জুয়েলারির দামই $500 ওপরে। প্রিমিয়াম যে সমস্ত স্নিকার্স সব 500, 700, 1000, $2000 পর্যন্তও আছে। এই জন্য এই অ্যান্সারটা যখনই আসবে তখনই একটু বেশি করে দিতে হবে, কারণ এটা কিন্তু শুধুমাত্র যারা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস কেনে তাদের জন্য এই কোশ্চেনটা করা, বা এই সার্ভেটাও হয়তো ওই ধরনের প্রোডাক্ট গুলারই হতে পারে। সেটা প্রিমিয়াম জুয়েলারি, প্রিমিয়াম হ্যান্ডব্যাগ, যেমন ধরেন গুচির হ্যান্ডব্যাগ, বা আপনার হচ্ছে ওই যে ডিওরের পারফিউম, এরকম কোয়ালিটির জিনিসপত্র। পারফিউমও কিন্তু নন এসেনশিয়াল পারচেস। এক্ষেত্রে 20,000 প্লাসও দেওয়া যেতে পারে, আবার 10 থেকে 19,000ও দেওয়া যেতে পারে। একটু বেশি করে দেওয়াই ভালো, হ্যাঁ? 10 থেকে 19,000ও দেওয়া যাবে, 20,000ও দেওয়া যাবে। আপনি চাইলে 5 থেকে 9,000 বা 5 থেকে 10,000 দিয়েও করতে পারবেন, কিন্তু এর নিচে দেওয়াটা ঠিক হবে না, একটু বাড়ায় দেওয়াই ভালো এই ক্ষেত্রে। জি ভাই, বুঝতে পেরেছি। কারণ যেহেতু সারা বছরের কেনাকাটা, আপনি যতগুলা প্রিমিয়াম প্রোডাক্ট আছে, যেমন ধরেন আপনি ধরেন বছরে 2টা হ্যান্ডব্যাগ কিনলেন বা 3টা হ্যান্ডব্যাগ কিনলেন, 2-3টা স্নিকার্স কিনলেন, জুয়েলারি কিনলেন 2-3টা, আপনার পারফিউম ধরেন 3-4টা বা 5টা বা 2-3টা, প্রত্যেকটার যদি 2-3টা করে প্রোডাক্ট ধরেন তাও 5,000, 6,000-এর উপরে চলে যাবে প্রিমিয়াম প্রোডাক্ট গুলা। যে এমপ্লয়ি, এই বিষয়টা একটু সবাই খেয়াল করেন। এই এমপ্লয়ি দেওয়ার ক্ষেত্রে আপনারা কিভাবে দেন? এই এমপ্লয়ি সিলেক্ট করার সময় কিভাবে সিলেক্ট করেন? মূলত 500 থেকে 1000 এর মধ্যে তো সিলেক্ট করি। আচ্ছা, এখানে একটু খেয়াল করতে হবে কয়েকটা বিষয়। এই প্রশ্নটা যখন আসবে, যদি এরকম হয় যে এরকম শুরু হয়েছে প্রথমে সোল প্রোপাইটর, তারপরে 1 থেকে 5, 6 থেকে 20, 21 থেকে 50, 50 থেকে 100, দেখেন 100-র মধ্যেই কয়টা অপশন দেওয়া আছে? 1 থেকে 100-র মধ্যে কয়টা অপশন দেওয়া আছে? 5টা। 5টা। যখনই আমরা এরকম 5টা। দেখব যে এই ছোট ছোট ডিজিট দিয়ে বা ছোট ছোট পোর্শন গুলা দিয়ে এখানে এমপ্লয়ি লেখা শুরু হয়েছে, সব জায়গায় কি এরকম 1 থেকে 5, 6 থেকে 20 এভাবে লেখা থাকে? লেখা থাকে জি না না ভাই। কিন্তু। না ভাই। থাকে সচরাচর 1 থেকে 500-র মধ্যে 2 থেকে 3টা অপশন থাকে, কিন্তু এখানে দেখেন 1 থেকে 100-র মধ্যেই 5টা অপশন আছে, তাই আছে না? জি ভাই। এরকম যখন পাবো তখন আমরা বুঝে নেব যে এই সার্ভেটা যদি প্রফেশনাল সার্ভে হয়, সেক্ষেত্রে অবশ্যই কোনো ছোট ব্র্যান্ড বা ছোট কোম্পানি, যে কোম্পানির এমপ্লয়ি সংখ্যা হয়তো 500-র নিচে, বা 100 থেকে 500-র মধ্যে, বা 200 থেকে 500-র মধ্যে, বা 100 থেকে 250-র মধ্যে, এরকম কোনো কোম্পানির জন্য এই সার্ভেটা আসছে। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই যে নিচে একটা জিনিস খেয়াল করতে হবে। এই যে এখানে সর্বোচ্চ যতই 10,000 প্লাস দেওয়া থাক, এখানেও দেখেন এই যে 250 থেকে 500, তারপরে 500 থেকে 1000, আমরা সচরাচর পাই কিন্তু 5,000 পর্যন্ত বেশি পাই, তাই না? 5,000-এর উপরে কম পাওয়া যায় না? জি কম, 5,000 হ্যাঁ, করে কম। জি। আমরা বেশি সিলেক্ট করব কখন? যখন আমরা উপরের বিষয়টা দেখব। এই যে এখানে যখন দেখব যে এখানে 500-র ভেতরে কম অপশন দেওয়া
ওপরে গিয়ে অপশনগুলা বেশি দেওয়া। যেমন এখানে এই এতগুলো অপশন না দিয়ে 1 থেকে 100, 100 থেকে 250, 250 থেকে 500, 500 থেকে 1000, তারপরেই বড় বড় অপশনগুলা দেওয়া। ওরকম যখন পাবো সেক্ষেত্রে কিন্তু আমরা বেশি দেব। বেশি দেব বলতে 2500 থেকে 5000, বা যদি দেখি যে 5000 এর পরেও অনেক ডিটেলস আরো 4-5টা দেখা যায় 5 থেকে 50,000 পর্যন্ত দেওয়া আছে, ওখানে আরো 5টা ডিভাইডিং আছে, বা আরো ওখানে আরো 5টা অপশন আছে। 5000 থেকে 50,000 এর মধ্যেই 5টা অপশন দেওয়া আছে। এরকম যখন পাবো তখন কিন্তু আবার ওই বেশি এমপ্লয় দিয়ে সিলেক্ট করব, হয়তো 10,000 বা 15,000 এরকম এমপ্লয় দিয়ে সিলেক্ট করব। বিশেষ করে এখানে আবার ইন্ডাস্ট্রির কথাও চিন্তা করতে হবে। এখন আমার ইন্ডাস্ট্রি যদি হয় সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আমার ইন্ডাস্ট্রি যদি হয় আপনার ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি বা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে কিন্তু আপনার এমপ্লয়ি সংখ্যা 2-4-5,000-এর উপরে যাবে না। কিন্তু আপনার যদি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হয়, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি মানে বুঝতেছি তো আমরা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল যেগুলা, বুঝতে পারছি? ওই সমস্ত জি ভাই, জায়গায় যেমন ওয়ার্কার অনেক গার্মেন্টস। বেশি থাকে না, যেমন ধরেন গার্মেন্টস সেক্টর, এটা তো জি ম্যানুফ্যাকচারিং, ভাই। ওরা ক্লথ ম্যানুফ্যাকচারিং করতেছে না। একটা গার্মেন্টস এর লোক সংখ্যা আর একটা ধরেন স্কয়ার হাসপাতাল তো বাংলাদেশের সবচেয়ে বড় হেলথ কেয়ার প্রোভাইডার, আর ওই হেলথ কেয়ার প্রোভাইডার স্কয়ারের লোক বেশি, কর্মচারী বেশি হসপিটালের, নাকি আপনার একটা গার্মেন্টস এর কর্মচারী বেশি? গার্মেন্টসে। গার্মেন্টস। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক যেটা বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের কর্মচারী বেশি নাকি গার্মেন্টস এর কর্মচারী বেশি? গার্মেন্টসে। নাকি একটা রড গার্মেন্টসে ফ্যাক্টরি বা হবে। একটা একটা আপনার সিমেন্ট ফ্যাক্টরি, বা আপনার ধরেন যে আম, ধরেন জুস বানায় যে কোম্পানি, বা মনে করেন আপনার অন্য যে কোনো ম্যানুফ্যাকচারিং, যেগুলা ম্যানুফ্যাকচারিং এর লোক বেশি থাকে না, যেখানে ফ্যাক্টরিতে লোকজন কাজ করতেছে, ওখানে লেবার সংখ্যা প্রচুর থাকে না। এখন আমার যদি জি। জি ভাই। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হয় তাহলে কিন্তু আমি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির মতো করে বেশি লোক দিয়ে করব। কিন্তু আমার যদি কোম্পানি হয় সফটওয়্যারের বা অন্য কোনো কোম্পানি যেগুলোতে বেশি লোকজন থাকে না, সে সমস্ত ক্ষেত্রে এইটা একটা খেয়াল রাখতে হবে যে ইন্ডাস্ট্রি কোনটা, আর এখানে অপশনগুলা কিভাবে লেখা আছে। যদি এরকম 1 থেকে 5, 6 থেকে 20, 21 থেকে 50, 50 থেকে 100 এরকম থাকে, সেক্ষেত্রে আমরা অল্প এমপ্লয় দিব। এখানে আমরা 100 থেকে 250 বা 250 থেকে 500 এমপ্লয়ি দিয়ে কাজ করে যাব। আর যদি এরকম ভাবে না থেকে এখানে অল্প অপশন থাকতো, নিচে এখানে ধরেন এই যে 5 থেকে 10,000, এরপরে দেওয়া থাকতো 10 থেকে 20, এরপরে দেওয়া থাকতো 20 থেকে 30, তারপরে দেওয়া থাকতো 30 থেকে 50, সেক্ষেত্রে কিন্তু, আর এই উপরের এগুলো যদি না থাকতো আর নিচে যদি এরকম বড় অপশন গুলা দেওয়া থাকতো, তখন কিন্তু আমরা 5 থেকে 10,000 সিলেক্ট করে দেব, বা 10,000-এর উপরে সিলেক্ট করে দেব। বুঝতে পারছি? কিন্তু জি কখনোই ভাই। আমরা এই মোর দ্যান 10,000 এমপ্লয়িজ, এইটাতে আমরা এই মোর দ্যানে আমরা যাব না। লাস্টে যাওয়া যাবে না। মোর দ্যানে আমরা যাব না, যে কয়জন আছে তার মধ্যে থেকেই সিলেক্ট করব, এই সর্বোচ্চ অপশনে আমরা যাব না। ক্লিয়ার? এমপ্লয়ি হ্যাঁ। সিলেকশন ভাই, কিভাবে করব প্রফেশনাল সার্ভের ক্ষেত্রে? কারো কোনো জি ভাই, কনফিউশন ক্লিয়ার। থাকলে বলেন। কারো যদি কোনো কোশ্চেন, কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু বুঝতে পারেননি, বা কোনটা আবার বললে আপনার জন্য ভালো হবে বলেন। এমপ্লয়ি সংখ্যা তো প্রফেশনালেই থাকবে, পার্সোনালে থাকবে না। না, পার্সোনালে থাকবে না, প্রফেশনালেই থাকবে। পার্সোনাল থাকবে। তাহলে আগাইলাম, হ্যাঁ? এই যে দেখেন, জি ভাই। ইন হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন, এখানে কি সিলেক্ট করা যায় বা কি দেওয়া যায়? দেখেন এখানে যদি আপনি এক্সিকিউটিভ বা ওনার দেন, এটা ওনার, এক্সিকিউটিভ অবলিক ওনার, এটা দেওয়া যাবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ এটাও দেওয়া যাবে না। মার্কেটিং এটাও দেওয়া যাবে না। সেলসও দেওয়া যাবে না। কারণ মার্কেটিং ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট এগুলো দিয়ে সার্ভে খুব কম আসে। সেলসের সার্ভে আসে, আসে না তা না, তবে বেশি সার্ভে আসে যেগুলোর আইটি দিয়ে, বা এক্ষেত্রে দেখেন আপনি যদি ধরেন আপনি এখানে আইটি সিলেক্ট করলেন, কিন্তু এই সার্ভেটা হচ্ছে আপনার এইচআর এর বা ফাইন্যান্স, এই দেখেন এইচআর অবলিক ফাইন্যান্স, এখান থেকে বুঝতে পারতেছেন যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আর এইচআর ডিপার্টমেন্ট একজন লোক হইতে পারে বা একসাথে হ্যান্ডেল করা যাইতে পারে। হ্যাঁ আর ভাই। যখন বুঝতে হচ্ছে পারতেছেন এটা? আপনার হ্যাঁ, সংখ্যাটা যখন ছোট হবে তখন। মানে আমি বুঝি নাই।
বুঝি নাই মানে ভাই, সংখ্যাটা ছোট হবে বলতে বুঝি নাই। জি হ্যালো হ্যালো ওনার আজকে নেট সমস্যা অনেক বেশি মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আগে আমরা ডিপার্টমেন্ট দেখি, দেখা যাক উনি কি ডিপার্টমেন্ট সিলেক্ট করে। এখানে কিন্তু এই সার্ভেটা আইটি দিয়েও করা যাবে, এইচআর দিয়েও করা যাবে, আবার এই যে উপরে আপনার এই যে এক্সিকিউটিভ বা ওনার এইটা দিলে সার্ভে কোয়ালিফাই করতে পারে, আবার না করার সম্ভাবনাও আছে। যার কারণে আইটি অথবা এইচআর বা ফাইন্যান্স দিয়ে করাটাই বেটার ডিপার্টমেন্ট। আর কিভাবে ডিপার্টমেন্ট এই সিলেকশন স্যারটা করতে হবে, হ্যাঁ কিভাবে ডিপার্টমেন্ট সিলেকশন করতে হবে সেটা তো বলেই দিলাম। দেখা যাক উনি কোনটা সিলেক্ট করে। আচ্ছা, উনি আইটি দিয়ে করলো, ভালো। এই যে জব লেভেল, এখানে জব টাইটেল নিয়ে আমরা যে কথা বলতেছিলাম সেটা, এখানে কিন্তু এই যে ওনার সিলেক্ট করলে সার্ভে হবে না, এটা জানি তো আমরা নাকি। এই ওনার ক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না। ডিরেক্টর বা ম্যানেজার হেড, ডিপার্টমেন্ট হেড, ম্যানেজার দিলে অনেক সময় বের করতে পারে, কিন্তু যদি এরকম ভাই অপশন আমি আসে বলছি, যে সিনিয়র না না ভাই ম্যানেজমেন্ট, বলছি ভাই সিনিয়র ডিরেক্টর বা ম্যানেজমেন্ট, হ্যাঁ সিনিয়র ম্যানেজমেন্ট আসলে দেওয়া যেতে পারে। তবে সবচেয়ে সেফ হচ্ছে এই ভাইস প্রেসিডেন্ট অথবা ডিরেক্টর দেওয়া। আবার সিটিও, এই যে সিআইও, সিটিও, সিআইএসও, এটা তো বলেই দিলাম যে কিভাবে সিলেক্ট করতে হবে। এখানে এই তিনটা অপশনের যে কোনো একটা দিয়েই করা যাবে, তিনটাই সেফ অপশন। সি সুইট এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট অর ভাইস প্রেসিডেন্ট, অথবা ডিরেক্টর বা ডিপার্টমেন্ট হেড। যেমন যদি আপনি এইচআর ডিরেক্টর হন তাহলে লিখে দিতে হবে এইচআর ডিরেক্টর, যদি আইটি ডিপার্টমেন্টের ডিরেক্টর হন তাহলে লিখে দিতে হবে ডিরেক্টর অফ আইটি অথবা আইটি ডিরেক্টর। যেহেতু এখানে উনি আইটি সিলেক্ট করছে, তাহলে আইটি ডিরেক্টর হিসেবে কিন্তু উনি এই সার্ভেটাতে এন্টার করলো। এই যে ডাটা ম্যানেজমেন্ট, উনি আইটি ডিপার্টমেন্টের ডিরেক্টর জন্য উনি ডাটা ম্যানেজমেন্টের নিয়ে ওনাকে কোশ্চেন করতেছে। উনি যদি এইচআর ডিরেক্টর দিত তাহলে হয়তো ওনাকে অন্য কিছু নিয়ে কোশ্চেন করতো। জি ভাই, হ্যাঁ কথা শোনা সাকিব ভাই, যাচ্ছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাই। মাঝে একজন কি যেন বলতে চাচ্ছিল, ওনাকে একটু বলতে দেন। ওই যে হ্যাঁ আবু দাউদ ভাই, ওনার হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা, প্রথম থেকেই উনি বলতে পারতেছে না। মনে হয় না, ওই যে এখন মনে হয় একজন কথা বলতে চাচ্ছিল আর কি, আবু দাউদ ভাইয়ের পরে আর কি। ও আচ্ছা আচ্ছা। উনি মানে ওনার কথা কি বোঝা যাচ্ছিল না নাকি জানি না। আরেকজন দেখেন, আরেকজন কি যেন কথা বলতে চাচ্ছিলেন কি ওই ব্যাপারে যেন, এই ব্যাপার নিয়ে। আরেকজন বলে দিল যে আবু দাউদ ভাইয়ের নেটের আজকে বেশি সমস্যা, ওইটা বললো। তারপরে কে কি বলতে ও চাইছিলেন একজন আচ্ছা, বলেন তো। কিছু প্রশ্ন থাকলে মাঝে মাঝে একটু প্রশ্ন নিয়ে নেবেন, হ্যাঁ তারপরে আবার হ্যাঁ আমি প্রশ্ন নিয়ে কি নিচ্ছি করবেন। ভাই, আমি সচরাচর আলোচনার পরেই আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করতেছি যে কারো কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন। আচ্ছা, ঠিক আছে, তাহলে কন্টিনিউ করেন। আচ্ছা, এটা দেখেন, হোয়াট ইজ ইয়োর লেভেল অফ ইনভলভমেন্ট উইথ ডাটা ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস অ্যাট ইয়োর কোম্পানি? ক্লোজলি ইনভলভড উইথ ডাটা ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, মেক ডিসিশনস। এখন এখানে কিন্তু সরাসরি আপনি টপিক পেয়ে গেছেন অলরেডি, যে ডাটা ম্যানেজমেন্ট নিয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে, তাই না? কিন্তু সব সার্ভেতে কি আপনি কি এভাবে স্পেসিফিক্যালি আপনাকে আগেই বলে দিবে যে ডাটা ম্যানেজমেন্ট নিয়ে জিজ্ঞাসা করবে এরকম? অনেক সার্ভেতে কিন্তু করবে না। অনেক সার্ভেতে কোশ্চেনটা এরকম আসবে যে হুইচ অফ দিস ডিপার্টমেন্ট ইউ হ্যাভ ইনভলভমেন্ট, বা হুইচ অফ দিস প্রোডাক্টস ইউ হ্যাভ ডিসিশন মেকিং অথরিটি, বা হুইচ অফ দিস ক্যাটাগরিজ ইউ হ্যাভ ডিসিশন মেকিং অথরিটি, এরকম কোশ্চেন আসবে। আসলে তখন আপনাকে দেখা যাবে ডাটা ম্যানেজমেন্ট থাকবে, ক্লাউড থাকবে, আপনার এইচআর থাকবে, ফাইন্যান্সের কোনো প্রোডাক্টের নাম দিয়ে দিল, বা মার্কেটিং বা সেলস, এরকম কয়েকটা অপশন দিল। তখন আমরা আমাদের ইনভলভমেন্টের বিষয়গুলো কিভাবে সিলেক্ট করব, যে কোন ডিপার্টমেন্টে আমার কতখানি ইনভলভমেন্ট আছে? কেউ একজন বলেন তো। আমি প্রশ্নটা কি বোঝাইতে পারছি? একটু আবার বলেন প্রশ্নটা। ভাই আচ্ছা আবার আরেকবার বলি। বললে একটু ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন।
এখানে যেমন সরাসরি জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ ইয়োর লেভেল অফ ইনভলভমেন্ট উইথ ডাটা ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস অ্যাট ইয়োর কোম্পানি। এখানে শুধু একটা স্ট্র্যাটেজির কথা বলে দিছে, তাই না, যে ডাটা ম্যানেজমেন্ট। ধরেন আপনাকে জিজ্ঞাসা করলো যে হোয়াট ইজ ইয়োর লেভেল অফ ইনভলভমেন্ট উইথ ফলোয়িং ক্যাটাগরিজ অ্যাট ইয়োর কোম্পানি। এখানে ধরেন ডাটা ম্যানেজমেন্ট দেওয়া নাই, দেওয়া আছে ফলোয়িং কোম্পানিজ অ্যাট ইয়োর কোম্পানি। আর ফলোয়িং ক্যাটাগরিজ হিসেবে ধরেন ডাটা ম্যানেজমেন্ট প্রথম অপশন আছে, দ্বিতীয় অপশন আছে ক্লাউড, তৃতীয় অপশন আছে ফাইন্যান্স, বা চতুর্থ অপশন আছে আপনার মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এরকম। এবং প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে যে কোন ক্ষেত্রে আপনার ইনপুট কতখানি। এখানে যেরকম এই যে মেক ডিসিশন, প্রোভাইড ইনপুট, আবার এই যে অ্যাওয়ার অফ বাট নট ইনভলভড উইথ স্ট্র্যাটেজি ডিসিশন আর নট অ্যাওয়ার অফ, প্রত্যেকটার জন্য এরকম 4টা করে অপশন আছে। এই বিষয়গুলোতে আমরা কি করব, বা কিভাবে আমরা আমাদের কোথায় কোথায় আমাদের ইনভলভমেন্ট আছে, এটা আমরা কিভাবে সিলেক্ট করব। ভাই সোল ডিসিশন মেকার দেওয়া যাবে না, মানে এটা দিতে হবে না, মানে শেয়ারিং বা এই টাইপের অ্যান্সার গুলো দিতে হবে। না, এরকম না কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমি আমার ডিপার্টমেন্ট দিছি আইটি ডিরেক্টর আমি। সেক্ষেত্রে ধরেন অপশনে আছে ডাটা ম্যানেজমেন্ট, ক্লাউড, আর ভেন্ডর, ইন্টারনেট ভেন্ডর ম্যানেজমেন্ট, বা ধরেন সিআরএম সফটওয়্যার বা অন্য কোনো সফটওয়্যারের ভেন্ডর ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আমরা কি করব, যে কোনো একটাতে দিব সোল ডিসিশন মেকার। আইটি রিলেটেড যেগুলো আছে সেগুলোর মধ্যে সিলেক্ট হ্যাঁ করা লাগবে ভাই। হ্যাঁ, একটাতে দিব সোল ডিসিশন মেকার। আইটিটি ধরেন 2-3টা আছে, সবগুলো থেকে সোল ডিসিশন মেকার দিব না, একটাতে দিব সোল ডিসিশন মেকার, বাকি দুইটার যে আইটি থাকবে ওগুলাতে দিব প্রোভাইড ইনপুট, বা এই যে সেকেন্ড যেটা সামহোয়াট ইনভলভড, এরকম দিব বাকি দুইটা। তারপরে যে যে ধরেন মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট আছে, ওখানে কি আমি দিব নো ইনপুট দিব, এখানে যেরকম নট অ্যাওয়ার অফ, মানে ধরেন নো ইনপুট, এরকম নো ইনপুট দেব না, নো ইনপুট দেব না। আমরা নো ইনপুট না দিয়ে অন্য যে অপশনগুলো থাকবে সেগুলোতে এই যে এরকম থার্ড অপশন সিলেক্ট করব, যে হ্যাঁ আমি জানি বা আমার কিছুটা ইনফ্লুয়েন্স আছে, কিন্তু আমি ডিসিশন মেক করি না, ইনফ্লুয়েন্স আছে, এরকম দিয়ে দিব, নো ইনপুট দিয়ে দিব না। নেক্সট কোশ্চেন দেখি, আমি কি বোঝাইতে পারছি বিষয়টা, যে আইটির যেগুলো থাকবে সেগুলোতে আইটির অপশনগুলোর মধ্যে একটাতে দিব সোল ডিসিশন মেকার, বাকিগুলোতে দিয়ে দিব প্রোভাইড ইনপুট, বা এই যে সাম হোয়াট ইনভলভড, বা আই মেক ডিসিশন উইথ সামওয়ান আদার, এরকম। জি ভাই, ক্লিয়ার? জি ভাই। ভাই ক্লিয়ার। কোশ্চেন আছে কারো? থাকলে বলেন। আপনি যত প্রশ্ন করবেন, যত শেয়ার করবেন, তত শিখবেন। আপনার যদি কনফিউশন ক্লিয়ার না হয়, আপনি 10 বার জিজ্ঞাসা করলে আমি বিরক্ত হব না, আমি আবার সেটা এক্সপ্লেইন করব। কারো যদি কোনো কনফিউশন থাকে মনে, তাহলে সেটা বলেন যে ভাই আমি এখনো বুঝি নাই, বা আমার কাছে এখনো ক্লিয়ার না, তাহলে আমি আবার আপনাকে বোঝানোর চেষ্টা করব। না ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন দেখি, Does your organization use a data classification system to identify and categorize different type of data according to sensitivity, আচ্ছা, পাবলিক, ইন্টারন্যাশনাল, কনফিডেন্সিয়াল, রেস্ট্রিক্টেড। এখানে প্রশ্ন করছে যে আপনার অর্গানাইজেশন কি ডাটা ক্লাসিফিকেশন সিস্টেমের জন্য ডিফারেন্ট টাইপের আইডেন্টিফাই ক্লাসিফিকেশন সিস্টেম টু আইডেন্টিফাই অ্যান্ড categories different types of data according to sensitivity। আচ্ছা, সেন্সিটিভিটির উপরে ভিত্তি করে আপনার কোম্পানি ডিফারেন্ট টাইপস অফ ডাটা এবং ডাটা ক্লাসিফিকেশন করে কিনা ইয়েস হবে এটা। আইডেন্টিফাই এবং ক্যাটাগরির জন্য। এ ধরনের কোশ্চেন যখনই করবে, ধরেন আপনাকে এই প্রশ্নের বদলে এরকম প্রশ্ন করতে পারে, অন্যান্য সার্ভেগুলোর ক্ষেত্রে বলতেছি, যে আপনি কি এই ধরনের কোনো অ্যাপ ব্যবহার করেন কিনা, বা ধরেন বললো আপনার কোম্পানি এআই টেকনোলজি ইউজ করে কিনা মার্কেটিং এর জন্য, বা আপনার কোম্পানি ডাটা অ্যানালাইজের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিনা, বা আপনার কোম্পানি ভিআর টেকনোলজি ইউজ করে কিনা, অথবা আপনার কোম্পানি সিআরএম সফটওয়্যার ইউজ করে কিনা, অথবা আপনার কোম্পানি ইআরপি সফটওয়্যার ইউজ করে কিনা, বা সেলস ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করে কিনা, এরকম অনেক প্রশ্ন আসে না? এই প্রশ্নগুলো যখন আসবে তখন আমাদেরকে ধরে নিতে হবে যে নিশ্চয়ই এই রিলেটেড প্রোডাক্টেরই সার্ভে, বা এই প্রোডাক্টেরই সার্ভে। এই কোশ্চেনগুলোতে যদি নো দেই,
বা নট শিওর দেই, তাহলে কিন্তু সার্ভেতে সচরাচর আমাকে আগায় নেবে না। এই কোশ্চেনগুলোতে অবশ্যই ইয়েস দিতে হবে যে হ্যাঁ আমি এই নতুন ধরনের টেকনোলজি ব্যবহার করি, বা এই প্রোডাক্ট আমি ইউজ করি, বা এই সিস্টেম বা সার্ভিস আমার কোম্পানি ব্যবহার করে। সেটা হইতে পারে কোনো সফটওয়্যার, হইতে পারে কোনো সার্ভিস, অথবা হইতে পারে কোনো হার্ডওয়্যার জিনিস। সফটওয়্যার বলতে যেমন এই যে এখানে যে সিস্টেমটা ব্যবহার করে এটা কিন্তু একটা সার্ভিস। ডাটা ক্লাসিফিকেশন সিস্টেম যেটা, এটা কিন্তু একটা সার্ভিস। এই সার্ভিসটাকে ব্যবহার করার জন্য কোনো সফটওয়্যার ইউজ করতে পারে। আবার অনেক সময় হার্ডওয়্যার প্রোডাক্টের সার্ভেতেও কিন্তু এরকম জিজ্ঞাসা করে যে আপনি এই জিনিস ব্যবহার করেন কিনা বা এই জিনিস খান কিনা, জিজ্ঞেস করে না? তো এই জি সমস্ত ভাই। ক্ষেত্রেই কিন্তু আমাকে ওদের ওই ভোক্তা হইতে হবে। আমি যদি ওই জিনিসের ভোক্তা না হই তাহলে কি আমার কাছ থেকে মতামত নেবে? এখন আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কেটস পড়ি কিনা। আমি যদি কেটস নাই পড়ি তাহলে তো আমাকে দিয়ে স্নিকার্স বা কেটস এর সার্ভে করাবে না, তাই না? নিশ্চয়ই হ্যাঁ আপনাকে ভাই। ওই প্রোডাক্টের ভোক্তা হইতে হবে। এটা হচ্ছে সেই পেজটা। আচ্ছা, এখন আমরা নেক্সটে যাই। একটু ভিডিওটা ফাস্ট করে দেই। Which of the following data classification categories are used at your company? এখানে ডাটা ক্লাসিফিকেশন ক্যাটাগরিজ এর কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে, তার মধ্যে আমার কোম্পানি কোনটা ব্যবহার করে সেটা জিজ্ঞাসা করছে, তাই না? জি। এই যে ইন্টারনাল, রেস্ট্রিক্টেড, হাইলি কনফিডেন্সিয়াল, পাবলিক, প্রোপ্রিয়েটরি, কনফিডেন্সিয়াল, সেন্সিটিভ। আমাদের কিন্তু আগের প্রশ্নে জিজ্ঞেস করছিল এই যে সেন্সিটিভিটি, অ্যাকর্ডিং টু সেন্সিটিভিটি মানে ক্যাটাগরি বা ডিফারেন্ট টাইপস অফ ডাটা সেন্সিটিভিটির উপর ভিত্তি করে, সেন্সিটিভিটির উপরে ভিত্তি করে আমরা আলাদা আলাদাভাবে ডাটা কালেকশন করি কিনা বা ডাটা ক্লাসিফিকেশন করি কিনা। জি ভাই, এই আচ্ছা, জায়গায় উত্তর ইন্টারনাল আছে ডাটা, হ্যাঁ এই জায়গায় কি পিছের ডাটায় উত্তর, ওই জায়গাটা উত্তর বাইসা দিলে হবে। হ্যাঁ এখান থেকে না, এখান থেকে কিন্তু এই যে এখানে যেরকম পাবলিক, ইন্টারনাল, কনফিডেন্সিয়াল, রেস্ট্রিক্টেড এক্সাম্পল দিয়ে দিছে, এখানে হ্যাঁ যে সবগুলো সিলেক্ট করতে হবে তা কিন্তু না। এখানে কিন্তু সবগুলো সিলেক্ট করতে হবে এরকম না, 2 থেকে 3টা সিলেক্ট করলেই এনাফ যে আমি পাবলিক, সেনসিটিভ আর কনফিডেন্সিয়াল এই 3 ধরনের ডাটা ক্লাসিফিকেশন ক্যাটাগরিজের উপরে ভিত্তি করে আমরা অ্যানালাইজ করি। হ্যাঁ, জি ভাই। বা যে কোনো কয়েকটা দিলেই হবে, এমন না যে সবগুলা দিতে হবে বা কোনোটা বাদ গেলে এখান থেকে কন্টিনিউ করতে দেবে না তা কিন্তু না। ওখানে যদি আপনি একটা দিয়েও যান তাও সার্ভেতে কন্টিনিউ করায় নেবে, তাহলে 2টা বা 3টা দিয়েন। How many different classifications are used to tag data at your company? এইবার আসেন, এক্ষেত্রে কি অ্যান্সার দেবেন বলেন? এটা বলবেন হচ্ছে নেক্সট সিরিয়ালে কি আছে, আর্ধেন্দু মৃধা ভাই বলছিল, তারপরে সিরিয়াল অনুযায়ী যে আছেন সে বলেন যে এই কোশ্চেনের অ্যান্সার কি দেব, কেন দেব। পরে কি আছে? আচ্ছা, আমি একটু ছোট করি এটা, দেখি কে আছে। আচ্ছা, দেখা যাচ্ছে না? কোশ্চেনটা বোঝা যাচ্ছে? জি দেখা যায়। আচ্ছা, এখন বলেন তো নেক্সট কে আছেন লিস্টে? লিস্টে নেক্সট আছে হচ্ছে এজাজ ভাই। এজাজ ভাই বলেন তো এখানে কি দেব আর কেন দেব এই কোশ্চেনটাতে? জি ভাই। হ্যালো। হ্যাঁ, এজাজ ভাই বলতে পারবেন এখানে কি দেব বা কেন দেব? জি ভাই, এখানে হচ্ছে আপনার 4টা দেওয়া যায়, কারণ হচ্ছে আপনার কত রকম ভাবে আমরা ডাটা কালেক্ট করে থাকি, মানে এই বিষয়ে জিজ্ঞেস করছে। মানে আমরা মানে ওই যে আমরা এর আগে যে সিলেক্ট করলাম কয়েকটা হুম, অপশন, ওখানে তো আমরা 3টে বা 4টে সিলেক্ট করলাম, সে অনুযায়ী 4টা দেওয়া যায় ভাই। গুড। আপনার এটাতে আমি অ্যান্সারে আমি খুব খুশি হইলাম। এই যে আমরা দেখি এখানে আগের, এখানে আমরা কয়টা সিলেক্ট করছি? 4টা অপশন সিলেক্ট করছি। 4টা অপশন সিলেক্ট করছি না, যে আমরা 4 রকম ভাবে ডাটা ক্লাসিফিকেশন করি এই যে কোশ্চেনটাতে। জি ভাই। যেহেতু এখানে আমরা 4টা সিলেক্ট করছি, তাহলে এখানে আবার জিজ্ঞাসা করছে যে হাউ মেনি ডিফারেন্ট ক্লাসিফিকেশন আর ইউজড টু ট্যাগ ডাটা এট ইউর কোম্পানি।
আগের প্রশ্নে যেহেতু আমরা 4টা দিছি, এখানে যদি আমি বলি 5টা, তাহলে কি আমার কথা এক থাকলো? না ভাই, সরাসরি বাইর করে দেবে। তাহলে আগের প্রশ্নে আমি যেভাবে দিছি বের হয়তো নাও করতে পারে, কিন্তু সার্ভে রিভার্স চলে আসবে। জি ভাই। আগের প্রশ্নে যেহেতু আমরা 4টা সিলেক্ট করছি, আমাদেরকে কিন্তু এখানে 4টাই দিতে হবে। এটা সবাই বুঝতে পারছি তো যে কেন 4 দিলাম নাকি? জি ভাই। আমি বুঝতে পারছি, ডাটা কিন্তু ডিসিশনের ক্লাসিফিকেশন, এটা তো আবার ওই সেক্টর হ্যাঁ হ্যাঁ, ছাড়াও বোঝা, জি ভাই জি, বোঝা যাইতেছে না আবু দাউদ যেহেতু ভাই। ডিফারেন্সের কথা বলছি। ডিসিশন মেকিং এর কথা বলতেছেন না, এখানে নাকি বলতেছেন? ডিফারেন্টের কথা বলছে। ও মানে আচ্ছা, আগে যে চারটা সিলেক্ট করছে, 3 হ্যাঁ চারটা, হ্যাঁ, ওইগুলো বাদেও আবার মানে না না অন্যান্য না তো না না, হবে না এরকম। এখানে বলতেছে এই যে দেখেন, আমি আপনাকে বোঝাই বিষয়টা, প্রশ্নটাকে ওই প্রশ্নটা আসুক। যে দেখেন প্রথম প্রশ্ন দেখেন, এখানে বলছে ডিফারেন্ট টাইপস অফ ডাটা অ্যাকর্ডিং টু সেন্সিটিভিটি, ডাজ ইউর অর্গানাইজেশন ইউজ এ ডাটা ক্লাসিফিকেশন সিস্টেম? ডাটা ক্লাসিফিকেশন সিস্টেম, ডাটা ক্লাসিফিকেশন সিস্টেম কি? এটা এমন একটা সিস্টেম যেই সিস্টেম ক্লাস অনুযায়ী ডাটাগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে এবং ভাগ করে। বুঝতে পারছি ডাটা ক্লাসিফিকেশন সিস্টেম কি? ডাটা জি ক্লাসিফিকেশন ভাই। সিস্টেম এমন একটা সিস্টেম যেটা ডাটাগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করে ভাগ করে। তো প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আমরা কি ডাটা ক্লাসিফিকেশন সিস্টেম ব্যবহার করি কিনা। আমরা দিছি ইয়েস, করি। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনে বলতেছে নিচের ডাটা ক্লাসিফিকেশন ক্যাটাগরিগুলোর মধ্যে আমার কোম্পানি কয়টা ব্যবহার করে বা কোনটা কোনটা ব্যবহার করে। আচ্ছা, কোনটা কোনটা ব্যবহার করে আমি দিলাম 1 2 3 4, 4টা সিলেক্ট করছি। এখন বলতেছে হাউ মেনি ডিফারেন্ট ক্লাসিফিকেশনস আর ইউজড টু ট্যাগ ডাটা অ্যাট ইয়োর কোম্পানি। ট্যাগ ডাটা বলতে কি বোঝাইতেছে? মানে ডাটার নামকরণ বা মার্ক করা, হ্যাঁ, ট্যাগ করা। হাউ মেনি ডিফারেন্ট ক্লাসিফিকেশন, ওই যে ওখানে ফলোইং ক্লাসিফিকেশন দেখতেছেন, এই যে ফলোইং ক্লাসিফিকেশন জি জি পরের কোশ্চেনে, জি এখানে জি না, ফ্লান ক্লাসিফিকেশন। এই যে ফলোইং ক্লাসিফিকেশন, ফলোইং ডাটা ক্লাসিফিকেশন, মানে এগুলা আলাদা আলাদা ডাটা ক্লাসিফিকেশনের ধরন বা ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলোর ভাগ, মধ্যে জি থেকে আমরা 4টা সিলেক্ট করছি যে আমরা 4টা ব্যবহার করি। এর পরের প্রশ্নে আমাদেরকে জি জিজ্ঞাসা করতেছে যে এই ডাটা ক্লাসিফিকেশন গুলার মধ্যে এই যে হাউ মেনি ডাটা ক্লাসিফিকেশন আর ইউজড, কতগুলা ডাটা ক্লাসিফিকেশন আমরা ব্যবহার করি আলাদা আলাদা নাম দিয়ে বা ট্যাগ দিয়ে আমার কোম্পানিতে। তাহলে আমি আগে যেহেতু 4টা সিলেক্ট করছি যে 4 ধরনের ডাটা ক্লাসিফিকেশন আমার কোম্পানি ব্যবহার করতেছে, তাহলে এখনো আমাকে 4টার কথাই বলতে হবে, তাই না? জি জি, বুঝতে পারছি। কনফিউশন ক্লিয়ার? আর কারো কোনো কনফিউশন আছে এই টপিকটা নিয়ে? আমার হ্যালো, তো নাই ভাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তো না? জি ভাই। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, হ্যাজ ইউর কোম্পানি এভার মিসলেবেলড সেনসিটিভ ডাটা অ্যাজ পাবলিক? আচ্ছা, এখানে দেখেন প্রশ্ন করছে যে আপনার কোম্পানি কখনো কোনো সেনসিটিভ ডাটাকে ভুল নাম দিয়ে, যেমন ওই যে আমরা 4টা ক্যাটাগরির ডাটা ক্লাসিফিকেশন করি বললাম না, জি ওখানে ট্যাগ দেওয়া ছিল, এই ট্যাগ লেভেল এগুলো কিন্তু একই জিনিস, মানে নামকরণ, নামকরণ অনুযায়ী আলাদা। মিস লেভেলড মানে ধরেন ডাটাটা প্রাইভেট কোম্পানির কিন্তু নাম লিখে দিছে পাবলিক, বা ধরেন ডাটাটা যে এখানে যে ক্যাটাগরি গুলা দেওয়া ছিল, যেমন ধরেন ডাটাটা ইন্টারনালের ডাটা লিখে দিছে হাইলি কনফিডেন্সিয়াল বা চলে গেছে হাইলি কনফিডেন্সিয়ালে, অথবা সেনসিটিভ ডাটা চলে আসছে পাবলিক ডাটাতে। এখানে এই কথাটাই জিজ্ঞাসা করছে যে আচ্ছা, এটা মনে হয় মাঝখানের একটা কোশ্চেন আমরা স্কিপ করে গেছি, দেখে যাই। আচ্ছা,
হ্যাঁ, একটা কোশ্চেন আমরা স্কিপ করে গেছি, এটা আমরা আবার একটু দেখি। এটা আগে দেখে যাই, তারপরে পরের কোশ্চেনে যাই। ডাটা ক্লাসিফিকেশন ক্যান বি পারফর্মড ম্যানুয়ালি, মানে ডাটা ক্লাসিফিকেশন ম্যানুয়ালি করা যায়, অর উইথ দ্য ইউজ অফ অটোমেটেড সফটওয়্যার, আবার অটোমেটেড সফটওয়্যার ব্যবহার করেও করা যায়। হাউ ইজ ডাটা ক্লাসিফিকেশন ইমপ্লিমেন্টেড অ্যাট ইয়োর কোম্পানি? আপনার কোম্পানিতে ডাটা ক্লাসিফিকেশন কিভাবে ইমপ্লিমেন্ট করা, মানে আপনারা ম্যানুয়ালি করেন নাকি অটোমেটেড সফটওয়্যার দিয়ে করেন? প্রশ্ন বুঝতে পারছি? জি 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 ভাই। আচ্ছা, অ্যান্সার দেখি। ফুললি ম্যানুয়াল, মোস্টলি ম্যানুয়াল। ফুললি ম্যানুয়াল মানে সম্পূর্ণ ম্যানুয়াল, ওখানে কোনো জি অটোমেটেড নাই। আর মোস্টলি ম্যানুয়াল বলতে 80% এর উপরে ম্যানুয়াল। ইভেন মিক্স অফ ম্যানুয়াল অ্যান্ড অটোমেটেড ক্লাসিফিকেশন। ইভেন মিক্স বলতে এখানে 50-50 হইতে পারে, 60-40 হইতে পারে, বা 40-60 হইতে পারে। হ্যাঁ, মোস্টলি অটোমেটেড ক্লাসিফিকেশন তার মানে অধিকাংশের বেশি, মানে 80% বা 75%-এর বেশি অটোমেটেড ক্লাসিফিকেশন। আর ফুললি অটোমেটেড বলতে কোনো ম্যানুয়াল কোনো কিছুই নেই, ফুললি অটোমেটেড সফটওয়্যার দ্বারা ডাটা ক্লাসিফিকেশন করা হয়। দেখা যাক উনি কি সিলেক্ট করে। মোস্টলি অটোমেটেড, আচ্ছা, তার মানে অধিকাংশই অটোমেটেড সফটওয়্যার দ্বারা হয়, কিছু ম্যানুয়ালিও হয়। কিছু মিস আছে। হ্যাঁ, এই যে এই প্রশ্নটা দেখেন, হ্যাজ ইওর কোম্পানি এবার এভার মিসলেবেলড সেন্সিটিভ ডাটা অ্যাজ পাবলিক? এই প্রশ্নটার উত্তর উনি দিছে ইয়েস ওয়ান্স। আপনাদের কাছে কি মনে হয় এই প্রশ্নের উত্তর কি দেওয়া উচিত? নো। কেন? জি নো, নিজের কোম্পানি এখন সম্পর্কে প্রাইভেট ডাটা তো আমি আর পাবলিক হিসাবে চালাবো না সেটা। না, এখানে তো বলেই দিছে এভার মিসলেবেলড, যেহেতু ভুল কিছুটা হয়েছে নাকি ম্যানুয়ালিও এটা হয়, বললেন না? যেহেতু কিছুটা ম্যানুয়ালিতেও হয়, আবার বেশিরভাগই অটোমেটেডে হয়, ভুল তো হইতেই পারে। সফটওয়্যারেরও ভুল হয় না, কিন্তু ম্যানুয়ালি যেটা হয়, যেহেতু কিছুটা ম্যানুয়ালি হয়, তাহলে মিসলেবেলড হইতে পারে না বা ভুল হইতে পারে না। তাহলে হ্যাজ সেক্ষেত্রে ইওর একবার কোম্পানি হয়তো হতে পারে। এভার মিসলেবেলড? যদি রিয়েলিস্টিকের দিক দিয়ে চিন্তা করতে যান, একটা কোম্পানির ডাটা মিসলেবেলড হইতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না কিন্তু। জি ভাই। আবার এখানে যদি আপনি নো দেন বা নট শিওর দেন, নট শিওর তো না, নো দেন, নো যদি দেন, অনেক ক্ষেত্রে এরকম হয় যে ওরা চাইতেইছে এরকম একজন লোককে যার কোম্পানিতে মিসলেবেলড হয়েছে ডাটা, তাহলে তাকে এরকম অফার দিতে পারবে বা তাকে এরকম সফটওয়্যার সম্বন্ধে বলতে পারবে যেই সফটওয়্যার ব্যবহার করলে আর কখনো মিসলেবেলড হবে না। বুঝতে পারছি? জি আচ্ছা ভাই। ঠিক আছে, বুঝতে পারছি। কখনো কখনো ওরা এরকম চায় যে এরকম লোকে কি ওরা খুঁজতেছে যার এরকম মিসলেবেলড হয়েছে। এখানে ইয়েস ওয়ান্স দেওয়া সেফ অ্যান্সার, সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে। which of the following best describes the general level of employee understanding and adherence to your company's data classification scheme? আচ্ছা, which of the following best, আচ্ছা, নিচে কয়েকটা ডাটা ক্লাসিফিকেশন স্কিম দেওয়া আছে। স্কিম মানে কি, আমরা কি বুঝি? স্কিম মানে কি কথা বলি একটু। স্কিম এই ওয়ার্ডটা কি আমরা শুনছি এর আগে? জি ভাই। মানে পদ্ধতি। জি ভাই। স্কিম মানে কি? ভাই পরিকল্পনা মানে প্ল্যান আর কি। হ্যাঁ, স্কিম মানে হচ্ছে প্ল্যান বা অফার। হ্যাঁ, মানে বিভিন্ন কাইন্ডস অফ প্ল্যান বা কয়েকটা প্ল্যান এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে ডাটা ক্লাসিফিকেশনের প্ল্যান। ডাটা ক্লাসিফিকেশনের কয়েকটা প্ল্যান দেওয়া আছে। এখন এর মধ্যে থেকে আমাদের কোম্পানি জেনারেল লেভেল অফ এমপ্লয়ি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাডিয়ারেন্স টু ইয়োর কোম্পানিজ ডাটা ক্লাসিফিকেশন স্কিম। আচ্ছা, ওয়েল আন্ডারস্টুড অ্যান্ড ক্লোজলি ফলোয়েড, somewhat understood and loosely followed, poorly understood and rarely followed। দেখা যাক উনি কোনটা সিলেক্ট করে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা সচরাচর নেগেটিভ না দেওয়ারই চেষ্টা করব, কারণ একটা কোম্পানিতে যখন কোনো সিস্টেম বা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করে তখন কিন্তু ওরা অবশ্যই
ওই ওদের এমপ্লয়ীদেরকে ওইভাবে ট্রেনিং করানো বা এটা শিখায় বা এক্সপার্ট লোক নিয়োগ দেয় ওই ইমপ্লিমেন্টেশনটাকে সাকসেস করার জন্য বা ওই সফটওয়্যারটাকে নিজেদের কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য। তাহলে সেই সফটওয়্যারে এক্সপার্ট লোক হয় নিয়োগ দেয় অথবা নিজেদের পুরাতন এমপ্লয়ীদেরকে ট্রেনিং করায়। তো এখানে ওয়েল আন্ডারস্টুড অ্যান্ড ক্লোজলি ফলো এটি দিলাম। এখানে কিন্তু জিজ্ঞাসা করছে যে আপনার এমপ্লয়িরা এই আপনার কোম্পানি যে ডাটা ক্লাসিফিকেশন স্কিম ব্যবহার করে সেই সম্বন্ধে আপনার এমপ্লয়িরা কতটুকু জানে বা কতখানি বোঝে। জেনারেল লেভেল অফ এমপ্লয়ি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাডিয়ারেন্স টু ইয়োর কোম্পানিজ ডাটা ক্লাসিফিকেশন স্কিম। বুঝতে পারছি তো নাকি? Consider the full scope of company's data held on devices, network hardware or cloud-based system. What percent of data do you estimate has been labeled by your company's data classification system? আচ্ছা, আচ্ছা, এখানে উনি যেটা দিছে হোয়াট পার্সেন্ট অফ দ্যাট ডাটা ডু ইউ এস্টিমেট হ্যাজ বিন লেবেলড বাই ইয়োর কোম্পানিজ ডাটা ক্লাসিফিকেশন সিস্টেম। হ্যাঁ ঠিক আছে, এটা অ্যান্সার ঠিক আছে মোটামুটি যে 80% ডাটা কোম্পানির ডাটা ক্লাসিফিকেশন সিস্টেম দ্বারা লেবেলড বা আলাদাভাবে অ্যানালাইজ করা ক্লাসিফিকেশন করা। ইজ ডাটা ক্লাসিফিকেশন ইনক্লুডেড উইথ ইয়োর কোম্পানির সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম? এই যে সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম এর সাথে আমাদের যে ডাটা ক্লাসিফিকেশন এটা কতখানি ইনক্লুডেড? নিঃসন্দেহে ডাটা ক্লাসিফিকেশন আইটি ডিপার্টমেন্ট বা আমাদের কোম্পানির যে সিকিউরিটি এই সিআইএসও বা চিফ সিকিউরিটি অফিসারের আন্ডারে অথবা যে সিকিউরিটি ডিপার্টমেন্ট থাকে আইটি সিকিউরিটি ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টই তো ডাটা অ্যানালাইজ করে বা ডাটা ক্লাসিফিকেশন করে যে কোম্পানির কোনো তথ্য বের হচ্ছে কিনা বা কোনো কিছু চুরি হচ্ছে কিনা বা কেউ আমাদের এখান থেকে কোনো ডাটা কালেক্ট করতেছে কিনা। এই যে ডাটাগুলো যে অ্যানালাইজ করে সেন্সিটিভ ডাটা হোক ফুললি কনফিডেন্সিয়াল ডাটা হোক বা অন্যান্য যে ডাটাগুলো যে আলাদা আলাদা করে কেন করে? সিকিউরিটির জন্যই তো করে, তাই না? এখন একটা কোম্পানির জি কনফিডেন্সিয়াল ডাটা কি পাবলিক হিসেবে পাবলিক ডাটাতে দেওয়া থাকবে সবার জন্য? নিশ্চয় না। না। হ্যাঁ, এখানে বলছে সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রামের সাথে কতখানি কানেক্টেড। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, হাউ উড ইউর অ্যাসেস the effectiveness of data tagging at your company in terms of categorizing and labeling data appropriately? আচ্ছা, এখানে উনি দিচ্ছে হচ্ছে moderately effective. Data tagging is generally effective but there is room for improvement. আচ্ছা, আমরা প্রশ্নটা আবার পড়ি। How would you assess the effectiveness of data tagging at your company? মানে আপনার কোম্পানিতে যে ডাটা ট্যাগিং বা ডাটা লেবেলিং হয় এটাকে এটার ইফেক্টিভনেস কতখানি বা এটার ইফেক্টিভনেসকে আপনি কিভাবে বর্ণনা করবেন ইন টার্মস অফ ক্যাটাগরিং অ্যান্ড লেবেলিং ডাটা অ্যাপ্রোপ্রিয়েটলি? আচ্ছা, মোডারেটলি ইফেক্টিভ। এক্ষেত্রে আমরা যেহেতু এর আগে দিছি যে আমাদের ডাটা ক্লাসিফিকেশনে দুই একবার ভুল হয়েছে বা মিসলেবেলড হয়েছে, দিছি না? এখন যদি আমি বলি যে ডাটা ইজ অ্যাকুরেটলি ক্যাটাগরাইজড অ্যান্ড লেবেলড, তার মানে আমার আগের কথার সাথে এখনকার কথার কি মিল থাকবে? না ভাই। মানে আমার তো কিছুটা ল্যাগিংস আছে যার কারণে দুই একবার মিসলেবেলড হয়েছে, তাই না? তাহলে এখানে হ্যাঁ। কিন্তু আমি ভেরি ইফেক্টিভ দিতে পারবো না। ওখানে যদি আমি দিতাম যে না আমার হয় নাই তাহলে কিন্তু আমি এখানে ভেরি ইফেক্টিভ দিতে পারতাম, কিন্তু ওখানে যেহেতু আমি দিছি যে আমার একবার মিসলেবেলড হয়েছে সুতরাং এখানে আমি মডারেটলি ইফেক্টিভ দেব যে ডাটা ট্যাগিং ইজ জেনারেলি ইফেক্টিভ বাট দেয়ার ইজ রুম ফর ইমপ্রুভমেন্ট। মানে ইমপ্রুভমেন্ট করার মতো আছে আমাদের এখনো।
হোয়াট ডু ইউ ভিউ অ্যাজ দ্য প্রাইমারি বেনিফিট অফ ডাটা ক্লাসিফিকেশন? মানে ডাটা ক্লাসিফিকেশনের প্রাইমারি বেনিফিট কি? এই যে এখানে দেখেন, ডাটা প্রাইভেসি বৃদ্ধি করা, ইমপ্রুভ রেগুলেটরি কমপ্লিয়েন্স। রেগুলেটরি কমপ্লিয়েন্স এটার বাংলা কি আসতেছে একটু দেখে নেই। আচ্ছা, উন্নত নিয়ন্ত্রক সম্মতি। বুঝতে পারছি। এই ডাটা ক্লাসিফিকেশন যে করি এটার প্রাইমারি বেনিফিট বা প্রাথমিক লাভটা কি? প্রাথমিক লাভ হিসেবে এই ডাটার প্রাইভেসি বৃদ্ধি করা, নাকি শক্তিশালী ডাটার নিরাপত্তা নিশ্চিত করা? মানে প্রথমটা স্ট্রেংথেড ডাটা সিকিউরিটি। ডাটা সিকিউরিটির জন্যই কিন্তু আমরা এর আগেও বলছি যে ডাটা সিকিউরিটির সাথে আমাদের কোম্পানির ডাটা ক্লাসিফিকেশন ইনক্লুডেড। আর নিঃসন্দেহে আইটি সিকিউরিটি বা ডাটা সিকিউরিটি হচ্ছে প্রাথমিক লক্ষ্য বা প্রধান লক্ষ্য। আপনার কোম্পানির কনফিডেন্সিয়াল ডাটা, প্রাইভেট ডাটা, সেন্সিটিভ ডাটা যাতে নিরাপদ থাকে বা সিকিউরিটিটা ঠিক থাকে, এর জন্যই তো ডাটা ক্লাসিফিকেশন করা, নাকি? বুঝতে পারতেছি আমরা? হ্যালো। জি ভাই। তাহলে ডাটা ক্লাসিফিকেশনের প্রথম লাভটা কি হবে? ডাটা সিকিউরিটি। এই ডাটা সিকিউরিটি বাড়ানো। সিকিউরিটি বাড়ানো বা সিকিউরিটি শক্তিশালী করা, সেটাই সিলেক্ট করছে উনি। যাই হোক, ডাজ ইউর কোম্পানি ইউজ দ্য ফলোয়িং টাইপস অফ সফটওয়্যার? আপনার কোম্পানি কি নিম্নলিখিত সফটওয়্যারগুলো ব্যবহার করে? এই যে যখন এই নিম্নলিখিত সফটওয়্যারগুলোর এই প্রশ্ন যখন আসবে, তখন আমরা কি করব? এই যে ডাটা ডিসকভারি সফটওয়্যার, ডাটা লস প্রিভেনশন সফটওয়্যার, মেটা ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডাটাবেস সিকিউরিটি সফটওয়্যার, 4টা সফটওয়্যারের নাম দেওয়া আছে। প্রথম কাজ আমরা যেটা করব, এই 4টা সফটওয়্যার সম্বন্ধে আগে গুগল করে জেনে নিব। আমি যদি 1 দিন বা 2 দিন এই সার্ভে করার সময় এটা গুগল করে জেনে নেই, তাহলে পরবর্তীতে আবার যখন আমাকে সার্ভে করার সময় জিজ্ঞাসা করবে এই সফটওয়্যার, তখন কি আমাকে গুগল করে জানতে হবে যে ওটা কিসের সফটওয়্যার, নাকি আমার না, মনে ওটা থাকবে? তো জানি। কিন্তু যেটাই নতুন পাবো সেটা তো আমাকে আগে গুগল করে জেনে নিতে হবে। এভাবে কিন্তু আস্তে 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 আপনার স্কিল বাড়তে থাকবে। আপনি নতুন নতুন ওয়ার্ড, নতুন নতুন জিনিস সম্বন্ধে জানতে থাকবেন, নতুন নতুন সার্ভিস, নতুন নতুন প্রোডাক্ট, ফ্যাসিলিটি, এই সবকিছু সম্বন্ধে জানতে থাকবেন। যখনই নতুন একটা জিনিসের নাম পাবেন, আগে সেটা সম্বন্ধে গুগল করে দেখে নেবেন যে জিনিসটা কি। দেখে তারপরে আমরা সেটার কাজ বুঝে সফটওয়্যার সিলেক্ট করব। যেমন যে ডাটা লস প্রিভেনশন সফটওয়্যার, আমি যেহেতু ডাটা ক্লাসিফিকেশন করতেছি, তাহলে তো আমাকে ডাটা যাতে হারায় না যায় এরকম সফটওয়্যার ব্যবহার করতে হবে না? এখানে যদি উনি 4টাও দেয় যে আমি এই 4টাই ব্যবহার করতেছি, তাও অসুবিধা নাই। হাউ মাচ অ্যাক্সেস টু কোম্পানি ডাটা ডু এমপ্লয়িজ ইন ইউর অর্গানাইজেশন হ্যাভ? এই যে এটা দেখেন, এটা পড়েন, একজন প্রশ্নটা একজন পড়েন তো। How much access to company data do employees in your organization have? Employees have access to all company data. হ্যালো ভাই, সাকিব ভাই চলে গেছে? হ্যাঁ, সাকিব ভাই মনে হয় চলে গেছে। ভাইকে তো লাগতো একটু। আচ্ছা, কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখেন প্রশ্নটাতে বলছে যে আপনার কোম্পানির যে এমপ্লয়ি আছে বা আপনার অর্গানাইজেশনের যে এমপ্লয়ি আছে, এদের কতখানি ডাটার অ্যাক্সেস আছে? ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। হুম? স্ক্রিন তো দেখা যাচ্ছে না ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে ভাই ভাই। দেখা যায়। আচ্ছা আচ্ছা, এখন আসছে এখন আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বলছে যে আপনার কোম্পানির যে এমপ্লয়ি আছে তাদের কতখানি ডাটার অ্যাক্সেস আছে। এই যে দেখেন, এমপ্লয়িজ হ্যাভ অ্যাক্সেস টু অল কোম্পানি ডাটা। আমার একটা কোম্পানির অর্গানাইজেশনের যত এমপ্লয়ি, সবারই যদি সব ডাটার অ্যাক্সেস থাকে, তাহলে কি ডাটা আলাদা আলাদা করে আমার কনফিডেন্সিয়াল ডাটা কি আমার একজন লেবারের অ্যাক্সেস দেওয়া থাকবে? বা আমার একজন পিওনের কাছে কি আমার
প্রাইভেট ডাটার অ্যাক্সেস দেওয়া থাকবে? হ্যাঁ ভাই। চিন্তা করেন তো স্বাভাবিকভাবে যে সব এমপ্লয়ির কাছে কি সব অ্যাক্সেস দিয়ে রাখা সম্ভব বা দেবে একটা কোম্পানি? না না দেবে না। তাহলে এই যে দেখেন, employees have access only to data needed to perform their job. মানে ভাই, যার এইটা কাজ করার জন্য যতখানি ডাটা দরকার ঠিক ততখানি ডাটার অ্যাক্সেসই সে পাবে। এটা একটা পারফেক্ট আনসার না? জি ভাই। আচ্ছা, দেখা যাক উনি কোনটা সিলেক্ট করে। এক মিনিট, উনি কোনটা দিল? এই জায়গায় উনি 3 নাম্বারটা দিছে। হ্যাঁ, তাহলে উনি ঠিকটাই সিলেক্ট করছে আশা করা যায়। 2 years has your company experienced a data breach? ডাটা ব্রিচ মানে কি? এই যেমন ধরুন ডাটা ব্রিচ, এটা আমি এখন ভুলে গেছি। আমি আগে দেখে নিচ্ছি যে ডাটা ব্রিচ মানে কি। যে কোনো ক্ষেত্রে আপনি কাজ করেন, সার্ভে করেন বা কারো সার্ভে করা দেখেন, যখনই আপনি একটা নতুন টার্ম সম্বন্ধে জানবেন তখনই এটা হলো তথ্য আপনাকে ভঙ্গ করা। হ্যাঁ লঙ্ঘন। ডাটা ব্রিচ মানে ডাটা লঙ্ঘন করা বা ডাটা পাঞ্চ। ওই যে উনি এর আগে দিছিল যে ওনার একবার ডাটা মিস লেভেল হয়েছিল, জি ভাই। এখানে দিল একবার ডাটা ব্রিচ হয়েছে। এটা কিন্তু স্বাভাবিক, একবার ডাটা ব্রিচ হইতেই পারে। আবার সার্ভে শর্টকাটে করার একটা টেকনিক যেটা আপনাদেরকে এখন শিখাবো না। এখন যদি আপনাদেরকে সার্ভে শর্টকাট করে করা শেখাইতে যাই তাইলে আপনারা কনফিউজড হয়ে যাবেন এবং আম, অনেক সময় দেখা যাবে সার্ভে শর্ট করতে গিয়ে ডিসকোয়ালিফাই হয়ে গেছেন, কারণ কোনটা কোয়ালিফাইং এর জন্য জিজ্ঞাসা করতেছে আর কোনটা শর্টের জন্য জিজ্ঞাসা করতেছে এটা বোঝার জন্য যথেষ্ট এক্সপিরিয়েন্স দরকার। সেটা ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে কাজ করতে করতে আস্তে আস্তে বুঝে যাবেন যে কিভাবে সার্ভে শর্ট করে স্মার্ট ওয়ার্ক করা যায়। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। নেক্সট কোশ্চেনটা একজন পড়িত। Which of the following type of breach did your company experience? Select all that apply. এটার মানে বলছে যে আর কি, এটা আপনি বলেন। নিম্নলিখিত ডাটা ব্রিচ গুলার মধ্যে আপনার কোম্পানি কোনটা এক্সপেরিয়েন্স করছে? তার মানে এখানে যে চারটা লেখা আছে এই চারটা হচ্ছে করছে বা ডাটা ব্রিচ বা ডাটা লঙ্ঘনের চারটা টাইপ। এখন দেখি চারটা টাইপ কি কি আছে। এ কোম্পানি ডিভাইস ওয়াজ স্টোলেন অর আদারওয়াইজ কম্প্রোমাইজড, মানে কোম্পানির ডিভাইস হারায় গেছে বা চুরি হয়েছে এরকম কোনো কিছু। ডাটাবেজ অর আদার অনলাইন ডাটা সোর্স ওয়াজ অ্যাক্সিডেন্টলি লেফট আনসিকিউরড। অ্যাক্সিডেন্টলি কোনো একটা ডাটা সোর্স আনসিকিউরড ভাবে পড়েছিল, যেই কারণে হয়েছে। কয়েকটা কারণ লেখা আছে, অথবা হ্যাকার, অথবা অ্যান এমপ্লয়ি অর আদার ইনসাইডার স্টোল কোম্পানি ডাটা, মানে নিজেদের কোনো এমপ্লয়ি বা কর্মচারী কোম্পানির ডাটা চুরি করছে। দেখা যাক উনি কোনটা দেয়। হ্যাকার অর আদার আউটসাইডার ম্যালিসিয়াসলি অ্যাক্সেসড আওয়ার সিস্টেম। সুন্দর একটা অ্যান্সার সিলেক্ট করছে। হ্যাকার। আচ্ছা, এখানে দেখি এই কোশ্চেনটা, পরের কোশ্চেনটা কি আসলো। Is your company required to comply with any of the following regulations? আচ্ছা, এখানে কিছু রেগুলেশনস আছে যেই কমপ্লাই, রিকোয়ার্ড টু কমপ্লাই উইথ ইউর কোম্পানি রিকোয়ার্ড টু কমপ্লাই উইথ এনি অফ দ্য ফলোয়িং। আচ্ছা, এখানে কয়েকটা আইনের নাম দেওয়া আছে, এগুলো হচ্ছে ডাটা ব্লিচের কিছু আইন বা রেগুলেশন। হ্যাঁ, এই রেগুলেশনগুলোর মধ্যে আমার কোম্পানির যে যে ডাটা ব্রিচ হয়েছে এটা কোন রেগুলেশনের মধ্যে পড়ে সেটা উনি দিয়ে দিল জিডিপিআর। এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা কি এই রেগুলেশনগুলোর নাম জানি বা এই টার্মগুলোর সাথে পরিচিত? যে এই ক্ষেত্রে সার্ভেটা করছে, যে এই সার্ভেটা করছে সে হয়তো এই ব্যাপারে অভিজ্ঞ বা অথবা তার ওইটা জানা আছে বা এই কাইন্ড অফ সার্ভে সে এর আগে করছে ডাটা ম্যানেজমেন্টের।
কিন্তু আমি বা আপনি তো করি নাই। আমরা কি করছি এটা? বা করে থাকলেও এখন তো মনে নাই। এই যে GDPR, HIPAA, হাইটেক, FACTA, PCI এগুলা কোনোটা সম্বন্ধে কি আমরা জানি না। এখন আমরা কি করব? আমরা এই প্রত্যেকটা গুগলে সার্চ করব। সার্চ করে দেখব যে কোনটার মানে কি। তারপরে আমাদের যে ডাটা চুরি হইছে, আমরা দিছি হ্যাকারের মাধ্যমে ডাটা চুরি হইছে আমাদের, তাই না? তাহলে হ্যাকারের মাধ্যমে ম্যালিসিয়াসলি ডাটা চুরি হইলে সেটা এই আইনগুলোর মধ্যে কোনটার মধ্যে পড়ে সেটা দেখে নিয়ে আমরা সেটা সিলেক্ট করব। ক্লিয়ার? জি ভাই। বুঝতে পারছি তো সবাই নাকি? আচ্ছা, উনি দিয়ে দিল GDPR। ওকে, দেখা যাক নেক্সটে কি করে। Data is information that describes various aspects of an information asset. Does your organization have a metadata management strategy in place that standardize inventories and make use of metadata? An information asset, আচ্ছা। আমাদের কোম্পানির মেটাডাটা ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আছে কিনা? এক্ষেত্রে আমরা অ্যান্সার কি দেব? বলেন তো, যে আমাদের কোম্পানির মেটাডাটা অ্যাসপেক্ট আছে কিনা? ক্ষেত্রে এই যে ইয়েস। দেখেন, এর আগে আমাদের মেটাডাটা নিয়ে জিজ্ঞেস করছিল। তখন জি। আমরা এখানে মেটাডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার সিলেক্ট করছি না? এই যে দেখেন, ডাজ ইউর কোম্পানি ইউজ ফলোইং টাইপস অফ সফটওয়্যার? মেটাডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করে আমরা ইয়েস দিছি তো, নাকি? এর আগে যে আমাকে জি। মেটাডাটা নিয়ে প্রশ্ন করছে, এটা কি আপনাদের এতক্ষণ মনে ছিল যে এখন আমি যখন জিজ্ঞাসা করলাম যে মেটাডাটা নিয়ে কি দেব, তখন কি কেউ একবারও এটা চিন্তা করছেন যে ইতিপূর্বে আমরা এখানে ইয়েস একবার মেটাডাটা সম্পর্কে দিয়ে আসছি, বা ভাবছেন? এটা কিন্তু মাথায় খাটাইতে হবে যে আমি ইতিপূর্বে কি কি অ্যান্সার ইয়েস দিয়ে আসছি। এই যে মেটাডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার আমি ব্যবহার করি, অলরেডি একবার দিছি না, এই যে ইয়েস ইয়েস এখানে দেখতে পাচ্ছি না সবাই? জি। জি ভাই। হ্যাঁ, তাহলে এখন যখন আমাকে আবার একটু পরে এসে জিজ্ঞাসা করছে যে আমি মেটাডাটা, এই যে মেটাডাটা ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করি কিনা, তাহলে এখন যদি আমি দেই নো বা নট শিওর, তাহলে কি আমার সার্ভে ঠিক হইলো? না ভাই। নিঃসন্দেহে ইয়েসই দিতে হবে। দিলাম ইয়েস। আচ্ছা, হোয়াট টুলস অর মেথডস ডাজ ইউর কোম্পানি ইউজ ফর মেটাডাটা ম্যানেজমেন্ট? মেটাডাটা ম্যানেজমেন্টের জন্য কোন ধরনের টুল ব্যবহার করে? ওই যে সেই ম্যানুয়াল মেথড, ডেডিকেটেড সফটওয়্যার। মানে এতক্ষণ ডাটা ম্যানেজমেন্ট নিয়ে জিজ্ঞাসা করতেছিল, এখন মেটাডাটা নিয়ে, শুধু মেটাডাটা নিয়ে জিজ্ঞাসা করতেছে স্পেসিফিক্যালি। আচ্ছা, ইন্টিগ্রেটেড উইথ ডাটা ম্যানেজমেন্ট টুলস। দেখা যাক কোনটা দেয় উনি। সরি ভাই, ঠিক আছে না? দেখা যাচ্ছে না? জি ভাই। How often do you review and update your metadata management practices? Twice per year, ঠিক আছে। এখন এই যে এখানে যে টুয়াইস পার ইয়ার দিল, আমি বললাম ঠিক আছে। আপনারা তো কেউ জিজ্ঞাসা করলেন না যে ভাই কেন টুয়াইস পার ইয়ার দিল? তার মানে আপনারা সবাই জানেন যে কেন টুয়াইস পার ইয়ার দিছে। এখন আমাকে বোঝান যে কেউ জিজ্ঞাসা করলেন না কেন? যারা জিজ্ঞাসা করেন নাই সবাই জানেন যে কেন টুয়াইস পার ইয়ার দিল, আর আমি বললাম ঠিক আছে। জানেন না? না ভাই, আমি ভাবছি আপনি এক্সপ্লেন করবেন। না না না, আমি তো বললাম যে ঠিক আছে বলে নেক্সটে চলে গেলাম। তাও তো কেউ বললেন না যে ভাই বুঝি নাই, কি দাঁড়ান, কি কেন দিল? প্রশ্ন করতে হবে কিন্তু। এই যে দেখেন, এক্ষেত্রে আমরা কিভাবে দিব যে আমার কোম্পানি কতবার করে? আমরা আগে গুগল করব যে এই যে এখানে লেখা আছে না, হাউ অফেন ডু ইউ রিভিউ অ্যান্ড আপডেট ইউর মেটাডাটা ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। আমরা এই লেখাটাই কপি করে গুগলে দিয়ে লিখবো যে হাউ অফেন
a organization review and update their metadata management practices. ক্লিয়ার? শুধু এখানে ইউ এর জায়গায় এ কোম্পানি অথবা এ অর্গানাইজেশন আর ইউ এর জায়গায় দেয়ার। তাহলে গুগল আমাকে জানাবে যে এভারেজ একটা কোম্পানি কতদিন পর পর নিজের মেটাডাটা রিভিউ এবং আপডেট করে। জানতে পারবো আমরা ওখান থেকে? কি জানতে পারবো না? জি ভাই, জানতে পারবো। তখন আমরা সেটার উপরে ডিপেন্ড করে আমাদের অ্যান্সার দিব। এটা এটা কিন্তু নিজের এই কোশ্চেনটাই কপি করবেন। শুধু এই ইউ এর পরিবর্তে আপনি যদি গুগলকে বলেন যে তুমি কতদিন পর পর রিভিউ করো, তাহলে তো আমরা নর্মাল কোম্পানির গুলা জানতে পারবো না। জানতে পারবো? এই জন্য আমরা এখানে ইউ না দিয়ে দেব হাউ অফেন ডু অথবা হাউ অফেন এ কোম্পানি রিভিউ অ্যান্ড আপডেট দেয়ার মেটাডাটা ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। ক্লিয়ার? জি ভাই। এখন আর কারো কোনো জিজ্ঞাসা আছে এটা নিয়ে? না ভাই। এইবার আসেন, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস ইওর কোম্পানিজ ইন্ডাস্ট্রি। এখন কি দেব এখানে? ইন্ডাস্ট্রি কি দেওয়া যায় আমাদের বলেন? দেব ভাই। হ্যাঁ, ইন্ডাস্ট্রি কি দেওয়া যায় এখানে? হ্যালো, আইটি হবে না? এখানে ইন্ডাস্ট্রি কোনো ম্যাটার করে না। এখানে ইন্ডাস্ট্রি ম্যাটার করে না এই সার্ভের ক্ষেত্রে। কারণ আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন, কি কাজ করেন, কোন কি ধরনের সফটওয়্যার ব্যবহার করেন, যাবতীয় সব প্রশ্ন করা শেষ। এখন আপনাকে এখান থেকে ইন্ডাস্ট্রির জন্য এই সার্ভে থেকে বের করে দিবে না। আপনি ব্যাংকিং ফিনান্সিয়াল দেন, অটোমোটিভ দেন, আপনার এই কনস্ট্রাকশন দেন, এডুকেশন দেন, কনজিউমার প্রোডাক্ট প্যাকেজ গুডস দেন বা যাই দেন, এই ইঞ্জিনিয়ারিং দেন, শুধু গভর্নমেন্ট না দেওয়াই ভালো। গভর্নমেন্ট অ্যাডভার্টাইজিং, মার্কেট রিসার্চ এগুলো না দেওয়া ভালো, বা আইটি দেন সমস্যা নেই, আইটি সার্ভিস না দেওয়াই ভালো। কারণ এই সার্ভেটা কিন্তু আইটি প্রোডাক্ট নিয়েই আপনি করতেছেন, আর আইটি সার্ভিসই আপনি ব্যবহার করতেছেন, তাই করতেছেন না? আপনি তো আইটি সার্ভিসের ভোক্তা, কি ভোক্তা না? তাহলে যেহেতু আপনি এখানে আইটি সার্ভিসের ভোক্তা, তাহলে আইটি সার্ভিস আপনার ইন্ডাস্ট্রি এটা না দেওয়াই ভালো। এখানে আপনি অন্য যে কোনো একটা দিয়ে, যেমন ট্রাভেল বা ট্যুরিজম বা অন্য যে কোনো একটা দিয়ে আপনি এখানে নেক্সট করলে আপনার সার্ভে এখান থেকে কন্টিনিউ করায় নিয়ে যাবেন। হাউ লং হ্যাজ ইউর কোম্পানি বিন ইন বিজনেস, এটা কি দিবেন? বা সচরাচর কি দেন আপনারা? 5 থেকে 10। 5 থেকে 10 এটা দেওয়া হয় সচরাচর। এটা 10 ইয়ার্স অর মোর দেবেন। 10 years or more দিবে। হ্যাঁ, এটা 10 ইয়ার্স অর মোর। উনি 5 থেকে 10 দিছে, সমস্যা নাই, তবে আপনারা চেষ্টা করবেন 10 ইয়ার্স অর মোর দেওয়ার। সার্ভেটা মেবি সাকসেস হয়ে গেছে, শেষ। এই যে সার্ভে কমপ্লিটেড। জি, সর্বনিম্ন 10 বছর। বুঝি নাই, কথা বোঝা যাইতেছে না, আটকায় আসতেছে। হ্যালো, বলছে ভাই সর্বোচ্চ 10 বছর দেওয়া যাবে এমন কিছু বললো আর কি। ও না, সর্বোচ্চ 10 বছর না, এখানে যদি অপশন থাকতো যে 10 থেকে 20, সর্বনিম্ন 5 থেকে 10 বছর দেওয়া উচিত না। এক্সপেরিয়েন্স একটা কোম্পানি বা অনেক দিন ধরে বিজনেসে আছে এরকম দেওয়াটাই বেটার। আবার এই সার্ভের ক্ষেত্রে আমি এটা বললাম কিন্তু, কারণ যেহেতু এরা ডাটা ম্যানেজমেন্ট করতেছে, এদের অনেক এমপ্লয়ি, একটা কোম্পানি যদি 5 বছর যাবত শুরু হয়, সেই কোম্পানির সাথে মানে এখানে কিন্তু আপনাকে আগেই বুঝতে হবে যে ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করতেছে, মেটা ডাটা বা অন্যান্য, নিঃসন্দেহে একটা বড় কোম্পানি বা এক্সপেরিয়েন্সড কোম্পানি। এই জন্য এখানে 10 বছর আর মোট দেওয়াই ভালো। আবার যদি এরকম হয় যে ছোট একটা কোম্পানি নিয়ে সার্ভে, দেখা যাচ্ছে 1 থেকে 150 এমপ্লয়ি আছে, বা আপনার 50 থেকে 100 জন এমপ্লয়ি আছে, তখন যদি আপনি দেন যে আমি 30 বছর ধরে এই ব্যবসা করতেছি বা 20 বছর ধরে এই ব্যবসা করতেছি, সেরকম না দেওয়াই ভালো। নতুন যেগুলা বিজনেস, নিউ বিজনেস, সেগুলোর ক্ষেত্রে আপনি 5 থেকে 10 বছর দিয়ে দিলেন, সমস্যা নাই। কিন্তু যেটা
আপনি দিচ্ছেনই যে এটা মেনলি তাহলে পুরাতন বিজনেস। হ্যাঁ কম্বিনেশন রেখে দিতে হবে মেনলি। মেইনলি আপনাকে তাল রেখে দিতে হবে। আপনি আগে যে উত্তরগুলা দিচ্ছেন প্রথম থেকে যেভাবে দিয়ে আসতেছেন এটার সাথে মিল রেখে দিতে হবে। তবে এই ক্ষেত্রে যে কোম্পানি কতদিন ধরে বিজনেসে আছে 10 ইয়ার্স ওর মোর দেওয়াটাই সেফ। বা আপনার হচ্ছে যেমন সার্ভের শেষে আপনি যদি এখানে 5 থেকে 10 না দিয়ে উনি যদি 1 থেকে 2ও দিত ওনাকে বের করতো না, এই সার্ভে দিয়ে দিত। কিন্তু পরবর্তীতে রিভার্স আসার সম্ভাবনা থেকে যাইতো বা অন্য কোনো বিষয় ছিল, যার কারণে 10 ইয়ার্স অর মোর দেওয়াটাই বেটার বা 10 বছরের উপরে দেওয়াটাই বেটার যদি অপশন থাকে। এখানে যদি 10 থেকে জি 20 ভাই, থাকতো আমি বা সর্বোচ্চ 20 থেকে মোর থাকতো সেক্ষেত্রে আমরা 10 থেকে 20 দিতাম, 20 অর মোর দিতাম না। আচ্ছা, এখন আজকের এই কোশ্চেন যতগুলো আমরা দেখলাম বা আলোচনা করলাম এই বিষয়গুলো নিয়ে আমাদের মতামত কি, বা কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকলে একটু বলি, আমরা সেটা নিয়ে আবার আলোচনা করব ইনশাল্লাহ। বলেন তো। কি কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু আছে? আমার একটা কোশ্চেন ছিল কিন্তু এই ব্যাপারে আর কি, যে টপিকটা বললেন না এইটা বাদে আর কি। আচ্ছা হ্যাঁ বলেন, যে কোনো টপিকের কোশ্চেন বলেন। এই আর কি আমার একটা ফ্রেন্ড এই জায়গায় কাজ করে আর কি। হুম হুম এখন ওর একবার এমন হয়েছে যে ও একটা সার্ভে ভুল করছে, তারপরে তা ওর আর কি কিছু পয়েন্ট কাটতে নিয়ে গেছে। এইটার কি ভাই? এটাকে বলে হচ্ছে রিভার্স। 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 ধরেন আগে এটা তা আপনাকে কেমনে বাঁচা যায়? এটার থেকে বাঁচার জন্য যে কোয়ালিটিফুল কাজ করতে হবে। আপনি যেমন ওই যে আমরা একবার দেখলাম যে 4টা সফটওয়্যার 4টা ক্যাটাগরি সিলেক্ট করে পরে আবার 4ই দিলাম। আপনার মতামতের মিল থাকতে হবে, আপনার মতামতের ভিতরে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। আপনি একবার বললেন যে আমি অ্যাডিডাসের জুতা অনেক পছন্দ করি, আর একটু পরে গিয়ে বললেন অ্যাডিডাসের জুতার কোয়ালিটি ভালো না, তাহলে আপনার মতামত দুই রকম হয়ে গেল। জি ভাই। এরকম সাংঘর্ষিক মতামত দেওয়া যাবে না, ট্র্যাপ কোশ্চেন ফেল করা যাবে না। আচ্ছা, আমি এই গ্রুপে কয়েকটা ভিডিওর লিংক দিয়ে দিব, কয়েকটা ভিডিও এবং টার্মস অ্যান্ড কন্ডিশনের লিংক দিয়ে দিব যে কেন রিভার্স আসে জি ভাই, আর অনেক উপকার হবে রিভার্স ভাই। যাতে না আসে এর জন্য কি করা উচিত বা কি ধরনের রেসপন্স দিলে রিভার্স আসবে না। ইনশাল্লাহ আজকেই দিয়ে দিব, আজকে বা কালকের মধ্যে আমি এই লিঙ্কগুলো এখানে প্রোভাইড করে দিব। আপনারা ওটা একটু দেখবেন, সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং পড়বেন যে রিভার্স কেন আসে আর রিভার্স কি এটা আগে আমরা বলি। আগে আমাদেরকে প্রসেসটা জানতে হবে যে আমরা যে কাজ করতেছি সার্ভে এই টাকাটা কিভাবে আমাদের কাছে পর্যন্ত এসে পৌঁছায়। প্রথমে ওয়েবসাইট যে আমাদেরকে পেমেন্টটা দেয়, ধরেন থিঙ্ক ওপিনিয়ন হোক, ডলার ক্লিকস হোক বা যে কোনো ওয়েবসাইট হোক, আমরা যে সার্ভে করতেছি সাথে সাথে আমাদেরকে পয়েন্ট দিয়ে দিচ্ছে না। জি ভাই। এই যে পয়েন্টটা জি। দিচ্ছে এটা কিন্তু ওয়েবসাইট নিজের কাছ থেকে দিচ্ছে, তখনও পর্যন্ত কিন্তু ওয়েবসাইট পেমেন্ট পায় নাই। বা আপনার ওই সার্ভেটা কতখানি সঠিক বা আপনি কতখানি সঠিক রেসপন্স দিচ্ছেন এটা কিন্তু ওয়েবসাইট জানে না। এই সার্ভেটা ওরা যে ব্র্যান্ড বা যেই কোম্পানি সার্ভে দিছে সেই কোম্পানির কাছে ওরা এই সার্ভেটা দেবে যে দেখেন এই সার্ভেটা ঠিক আছে কিনা। ওরা আবার এটা রিভিউ করবে, এআই দিয়ে হোক বা আপনার ম্যানুয়ালি হোক, মানে সফটওয়্যার দিয়ে করুক আর ম্যানুয়ালি করুক, ওরা এটা রিভিউ করবে বা দুইভাবেই রিভিউ করবে। রিভিউ করার পরে আপনার প্রত্যেকটা উত্তর যেমন ধরেন আপনি 40টা উত্তর দিচ্ছেন, এই 40টা উত্তরে আপনার কথার মধ্যে যখন ওরা মিল খুঁজে পাবে এবং যখন বুঝতে পারবে যে এটা একজন সঠিক ব্যক্তি বা আসলে এটা কোনো কম্পিউটার করে নাই বা কোনো এআই দিয়ে করে নাই বা অথবা কোনো ভুয়া লোক করে নাই, একজন সঠিক লোক নিজের সঠিক মতামতগুলাই এখানে দিছে, তখন ওরা এই সার্ভের পেমেন্ট আবার ওয়েবসাইটকে করে দেবে। আর তখন যদি ওরা আপনার সার্ভেটা রিজেক্ট করে যে না এই লোক উল্টাপাল্টা কথা বলছে বা ভুলভাল সিলেক্ট করছে বা আন্দাজে কাজ করে গেছে, এরকম প্রমাণ যখন ওরা পাবে, যে ভুলগুলো আপনাদেরকে আগের ক্লাসে স্ক্রিনশট নিয়ে দেখাইছিলাম মনে আছে আপনাদের, যে ওই ধরনের ভুলগুলা যখন ওরা পাবে খুঁজে, ওই ভুলগুলা খুঁজে পাইলে তখন ওরা ওয়েবসাইটকে বলবে যে এই সার্ভেটা রিজেক্ট বা এই সার্ভের টাকা তোমরা পাবা না। তাহলে ওয়েবসাইট তো অলরেডি আপনাকে টাকা দিয়ে দিছে না, সাথে সাথে কাজ করার সাথে সাথে পয়েন্ট দিয়ে দিছে না। জি ভাই। জি ভাই। কিন্তু ওয়েবসাইট তো কাজের জন্য পেমেন্ট পাইলো না, তখন সে কি করবে? কিন্তু ভাই এই ক্ষেত্রে তো দেখি পয়েন্ট একটু বেশি নিয়ে যায়। না বেশি নিয়ে যায় না, যেটা পয়েন্ট থাকে
যত পয়েন্টের জন্য আপনি একটা সার্ভে করবেন ঠিক তত পয়েন্ট নিয়ে যাবে, বেশি ভাই নেবেন। আমি একবার দেখছিলাম ভাই, হ্যাঁ, কি দেখছিলেন? আর কি ভাই কাজ করে আর কি এই জায়গায় একটা আর কি আমার একটা ফ্রেন্ড কাজ করে হ্যাঁ, আর কি ওর ওর বোন আর কি সার্ভে করতে গেছিল, তারপরে ও আর কি মাইনাস খাইছিল। আচ্ছা আচ্ছা, ওই যে ভুলভাল কোনো রেসপন্স বা না পড়ে কোনো অ্যান্সার দিয়ে দিছে এই জন্য। আর বেশি নিয়ে নিয়ে যায় কোনটা, আপনার ধরেন আপনি $1 জন্য একটা কাজ করছেন, আমরা মনে করি যে রিভার্সের লস হচ্ছে ডলারটা কেটে নিয়ে যাবে, কিন্তু রিভার্সের লস কিন্তু ডলার কেটে নিয়ে যাওয়া না। আপনার $1 কাজের যে কাজ করছেন ওই $1 তো কেটে নিয়ে যাবেই, সেই সাথে আপনার আপনার যে আইপি বা আপনার যে প্রোফাইল এটাকে রেড লিস্টেড করে দেওয়া হবে বা ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে যে এই লোক ভুয়া কাজ করে বা উল্টাপাল্টা রেসপন্স দেয়। তখন আপনার কাজের উপরে নজরদারি করা হবে আরো কড়াভাবে, বা আপনার গতিবিধিগুলোকে আরো কড়াভাবে নজরদারিতে রাখা হবে। এবং আস্তে আস্তে আপনি যদি আবার ভুল রেসপন্স দেন, আবার রিভার্স খান, তখন আস্তে আস্তে আপনার আইডিতে কাজ দেওয়া বন্ধ করে দেবে, ওই প্যানেল বা ওই রাউটার আপনার আইডিতে কাজ দেওয়া বন্ধ করে দেবে। এটা ভাই হচ্ছে বড় লস। এই জন্য আমরা চেষ্টা করব যাতে আমাদের কাজে রিভার্স না আসে। আমাদের রিভার্সাল রেট সবসময় 3%-এর নিচে থাকবে। আর 3%-এর নিচে রিভার্সাল রেট বলতে প্রতি 100টা সার্ভে করলে তার মধ্যে একটা রিভার্স আসতে পারে। রিভার্স আসবে না এমন না, রিভার্স আসবেই বা ভুল হইতেই পারে, কারণ যেহেতু আমরা ইনফরমেশন গুলা গুগল থেকে দেখে নিয়ে দিচ্ছি, আমি নিজে ওই প্রোডাক্টের ভোক্তা না বা ভোগ করি নাই, সেক্ষেত্রে আমার ভুল হইতে পারে। ভুল হওয়াটা স্বাভাবিক না, মানুষ যে তার তো ভুল হবেই নাকি। জি ভাই। এই ভুলের রেটটা প্রতি 100টাতে 3-এর নিচে হইতে হবে, মানে 100টা সার্ভে করলে তার মধ্যে 2টা ভুল মেনে নেওয়ার যোগ্য, যে না 100টাতে 2টা ভুল হইতেই পারে। কিন্তু যদি তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা মানানসই না বা মেনে নেওয়া যাবে না। জি ভাই। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, আর কোনো কোশ্চেন কারো? পিছনে কি সিলেক্ট করে আসছি এটা মনে রাখার সহজ উপায় কি? আচ্ছা, পেছনে কি সিলেক্ট করছি এটা মনে রাখার সবচাইতে সহজ উপায় হচ্ছে আমি যখন কাজ শুরু করব আমরা সবাই যেরকম করি, যেমন ধরেন এই যে দেখেন, এটাতে স্ক্রিন ক্লিক করে রেকর্ড অন আমি করা। এই যে এখানে কি লেখা আছে দেখেন তো, স্টপ রেকর্ডিং। দেখতে পাচ্ছেন স্টপ রেকর্ডিং, স্টার্ট রেকর্ডিং, তার মানে আমার রেকর্ডিং অলরেডি চলতেছে। জি সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্ক্রিন রেকর্ডিং চালু করে নিয়ে কাজ করা। আর যখন একটা ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট আসবে, আমার ওই ভিডিওটাও রেকর্ড হয়ে গেল, তাহলে ভিডিওতে কি দেখছি আমি পড়তে পারি নাই বা ফাস্ট চলে গেছে, তখন আমি সাথে সাথে আমার রেকর্ডিং বন্ধ করে রেকর্ডিং এ ঢুকে আমি ওখান থেকে দেখে আসবো। বা একটা ইমেজ বা একটা অ্যাডভার্টাইজমেন্ট ছবি বা ফ্লেয়ার যে কোনো কিছু দেখাইছে আমি বুঝি নাই, বা ধরেন একটা অ্যাড দেখাইলো যে অ্যাডে আমার স্ক্রিন তো এখনো দেখা যাচ্ছে নাকি, ধরেন ওই অ্যাডে অনেকখানি লেখা আছে এতখানি ধরে, ধরেন এরকম আপনার স্ক্রিনের 3/1 জায়গা জুড়ে ডেসক্রিপশন লেখা, তারপরে কিছু ইমেজ দেওয়া, তারপরে এই পাশে কয়েকটা ব্র্যান্ডের নাম লগো টগো এগুলা দেওয়া, তখন আপনি কি করবেন, ওই অ্যাডভার্টাইজমেন্ট বসে বসে পড়বেন? নো, কোনো প্রয়োজন নাই। সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে আপনি নেক্সট করেন, তারপরে দেখেন পরবর্তী পৃষ্ঠায় আপনাকে ওই প্রোডাক্ট সম্বন্ধে কি জিজ্ঞাসা করছে। যদি আপনাকে ওই ব্র্যান্ডিং বা ওই লগো বা ওই প্রোডাক্টের মেন লাইন বা ট্যাগ লাইন বা কোন ব্র্যান্ডের ছিল বা কি ডিটেলস ছিল জিজ্ঞাসা করে, তখন আপনি ওই ডিটেলস পড়েন, পড়ে ওখান থেকে উত্তর দেন। আপনার কাছে তো স্ক্রিনশট আছেই। জি, এইভাবে ভাই একটু তাড়াতাড়ি হয়। হ্যাঁ, আবার যখন ভিডিও দেবে তখন তো আপনার ভিডিও রেকর্ডারে রেকর্ড হবেই। আপনারা যখন কাজ করবেন কাজের শুরুতেই ভিডিও রেকর্ডিং চালু করে নিয়ে কাজ শুরু করবেন। আর ভাই সার্ভে করতে যদি কোনো দেরি হয় তাহলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে। নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হবে। আগে সমস্যা ছিল না, কিন্তু এখন অনেক সমস্যা। বেশি টাইম হলে আপনাকে সিজন টাইম আউট বা ইরর দেখায় দেবে বা সার্ভে থেকে বের করে দেবে। অথবা আপনি 100% কমপ্লিট করার পরে পয়েন্ট দেবে না। মানে একটা সার্ভে শুরু করলে আপনাকে ওইটা শেষ করে উঠতে হবে অথবা কেটে দিতে হবে। পরে এসে করব বা পরবর্তীতে আবার ওই সার্ভে এসে কমপ্লিট করব এরকম ইনটেনশন রাখা যাবে না। সার্ভে একটা শুরু করব মানে আমি সেটা শেষ করে উঠব। আর শেষ করতে না পারলে আমার খুব বেশি তাড়া থাকলে আমি সার্ভে ওইটা কেটে দেব। কিন্তু ওইটা ওই অবস্থায় দেখে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে এসে যদি ওই সার্ভেটা করি, আমাকে যদি পয়েন্ট দেয়ও তাহলে ওই সার্ভেটা আবার রিভার্স আসার সম্ভাবনা আছে।
কারণ একটা সার্ভের জন্য নির্দিষ্ট টাইম দেওয়া থাকে যে এই টাইমের মধ্যে আমাকে এই সার্ভেটা কমপ্লিট করে দিতে হবে। সেটা আপনি যদি স্বাভাবিক গতিতে করেন রিসার্চ করে, মানে আপনার সাপোজ একটা লেখা আসলো, আপনাকে ওই লেখাটা লেখার আগে 2 মিনিট আপনি রিসার্চ করলেন, ওই দেরিতে আপনাকে সার্ভে রিভার্স দেবে না। বা একটা ভিডিও দেখে বোঝার জন্য বা একটা প্রোডাক্ট সম্বন্ধে জানার জন্য আপনি 5 মিনিট গুগলে সার্চ করলেন, ওই দেরির জন্য আপনার সার্ভে রিভার্স আসবে না। কিন্তু আপনি যদি সার্ভে করা রেখে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টার জন্য উঠে চলে যান, পরবর্তীতে এসে ওই সার্ভেটা কমপ্লিট করেন, এরকম করা যাবে না। না ভাই, মনে করেন 15 মিনিটের সার্ভের জায়গায় 20-22 মিনিট চলে গেল, এটা থেকে কোনো সমস্যা আছে? কোনো বা তার সমস্যা নাই। কম? না, এতে কোনো সমস্যা নাই। এতে একটা সমস্যা কি হইতে পারে যে আপনি একটা সার্ভেতে ঢুকছেন, 15 মিনিটের সার্ভে, আপনার লাগলো 20 মিনিট। জি সাপোজ ওই সার্ভের আর একটাই কোঠা বাকি আছে বা আর একজনকে দিয়ে ওই সার্ভেটা নেবে। আপনার সাথে আরেকজনও ঢুকছে, আপনিও ঢুকছেন। 2 জনই ওই সার্ভেটা করতেছেন। জি ভাই, বুঝছি। আমার আগে সে উনি করে 17 হেলাইছে, মিনিটে শেষ করে ফেললো, আপনি 20 মিনিটে শেষ করলেন। তাহলে কি আপনারটা অ্যাকসেপ্ট করবে নাকি ওনারটা অ্যাকসেপ্ট করবে? ওনারটা অ্যাকসেপ্ট করবে। এজন্য আমরা চেষ্টা করব কোয়ালিটি মেইনটেইন করে তাড়াতাড়ি কাজ করার। জি আর ভাই। কোয়ালিটি মেইনটেইন করে তাড়াতাড়ি কাজ করার একটাই টেকনিক, সেটা হচ্ছে বেশি বেশি সার্ভে করা, প্র্যাকটিস করা, কোয়ালিটি বজায় রেখে সার্চ করে রিসার্চ করে নিজেদের স্কিল ডেভেলপ করা। যখন আমার বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ড সম্বন্ধে জ্ঞান চলে আসবে, যখন আমার বিভিন্ন প্রোডাক্টের ইউজ এবং তাদের উম, অন্যান্য ফিচার্স সম্বন্ধে জ্ঞান চলে আসবে, তখন কিন্তু আমাকে রিসার্চ কম করতে হবে। যত দিন যাবে, যত আমার বিভিন্ন প্রোডাক্ট এবং আউট নলেজ বাড়বে, আমাকে তত কম সময় দিয়ে আমার সার্ভে কমপ্লিট করাটা তত ইজি হবে বা আমার সময় তত কম লাগবে। এটা মাথায় রাখতে হবে। যেমন ধরেন আপনার যেটা স্টেট, আপনাদের প্রত্যেকের জন্য আপনারা যখন বিপিএস পাবেন, তারপরে কি করবেন এর জন্য কিছু বেসিক গাইডলাইন হচ্ছে, আপনি যখন বিপিএস পাইলেন, আগে আপনাকে দেখতে হবে যে আপনার যে লোকেশন, জিপ কোড, এটা ম্যাপের কোন জায়গায় আছে, কোন রেজিয়নের মধ্যে পড়ে। ওই আমার শহর বা আমার জেলার স্পেশাল ফ্যাসিলিটি বা ওখানকার উন্নত যে জীবনযাত্রার মান কেমন, কতখানি উন্নত, কি কি বেড়ানোর জায়গা আছে, ওই এলাকার কয়েকটা ফুড ব্লগ দেখবেন, ওই অঞ্চলের কয়েকটা ট্রাভেল ব্লগ দেখবেন, গুগল করবেন যে ওই এরিয়ার কি কি ভালো দিক, কি কি খারাপ দিক, কি কি সুবিধা, কি কি অসুবিধা, কোন কোন ইন্টারনেট প্রোভাইডার ওই অঞ্চলে ফেমাস, কোন কোন ফিনান্সিয়াল প্রোভাইডার ওই অঞ্চলে ফেমাস, কোন কোন আপনার হচ্ছে এই এয়ারলাইন ওখানে বেশি চলে। এই বেসিক জিনিসগুলা যদি আপনি যেগুলা সব যে যে প্রোডাক্ট নিয়ে সার্ভে হয় আপনি জানেন, সেই প্রোডাক্টগুলো সম্বন্ধে যদি আপনি আগেই জেনে নেন যে আমার এই অঞ্চলের ফেমাস খাবারের ব্র্যান্ড এগুলা, আমার এই অঞ্চলের ফেমাস কাপড়ের ব্র্যান্ড এগুলা, যেগুলা ইন্টারন্যাশনাল সব জায়গায় আছে সেগুলো তো আছেই, তারপরেও স্পেসিফিক্যালি কিছু কিছু থাকে না। যেমন আপনি যদি একটা ফুড ব্লগ বা ট্রাভেল ব্লগ দেখেন আপনার ওই এরিয়ার, আপনার ওই সিটির বা আপনার স্টেটের, তাহলে এটা আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট হবে না? আপনি অনেক একজন ধরেন ওই ফুড ব্লগটা যে লোক দেখে নাই, তার চাইতে তো আপনার জ্ঞান বেশি থাকবে ওই স্টেট সম্বন্ধে, নাকি? জি ভাই। তাই থাকবে না? হ্যাঁ ভাই। এইভাবে নিজের আউট নলেজ গুলাকে, নিজের জ্ঞানগুলাকে আস্তে আস্তে প্রসারিত করার চেষ্টা করতে হবে। আজকে আমরা আমাদের আলোচনা এই পর্যন্তই রাখবো। এখন যদি কারো কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন বা কোনো জিজ্ঞাসা কোনো কিছু থাকে তাহলে বলেন, ইনশাল্লাহ সেটা সমাধান করে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। আছে কারো কোনো? সার্ভের হ্যাঁ, ক্ষেত্রে যে জন্ম তারিখ, সেটা কত বছরের ভিতরে রাখলে ভালো হয়? জন্ম তারিখ আপনাকে প্রোফাইল দিয়ে দেওয়া হবে, সেটা 35 থেকে 45-এর মধ্যেই মনে হয় ভালো হয়, বা 35 থেকে 50-এর মধ্যে মনে হয় বেটার। জি ভাই। ওটা আপনাদের প্রোফাইলে দেওয়াই থাকবে যে আপনার জন্ম তারিখ, ডেট, এজ এগুলো দেওয়া থাকবে, সেই অনুযায়ী দিলেই হবে ইনশাল্লাহ। জি ভাই। এক 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 ক্ষেত্রে ভাই এক এক রকম আর কি, 35 থেকে 50-এর ভিতরে সবসময় জন্ম তারিখ সার্ভের ভিতরে থাকতে হবে। বয়স, হ্যাঁ, এজ। বয়স আর কি সবসময় এক্স্যাক্টলি যেইটা দেওয়া থাকবে ওইটাই কি দেওয়া লাগবে, নাকি আমি কম বেশি আর কি সার্ভের ধরেন ভিতরে দিতে পারবো? ধরেন হ্যাঁ, সার্ভের ভিতরে ধরেন আপনি একটা সার্ভে শুরু করছেন, জি শুরু করার পরেই আপনাকে বয়স কত জিজ্ঞাসা করে নাই,
বা আপনি কোয়ালিফিকেশন সার্ভে করতে কোয়ালিফাই করে না আগে একটা রাউটার থেকে, জি ভাই, যেমন জি ভাই। স্যাম্পলিসিও বা অন্যান্য আরো অনেক রাউটার আছে না, এই সমস্ত রাউটার থেকে তো আপনাকে সার্ভেতে রিডিরেক্ট করে, তাই না? ধরেন রাউটারেও আপনাকে বয়স জিজ্ঞাসা করে নাই, সার্ভেতে ঢোকার পরেও আপনাকে বয়স জিজ্ঞাসা করে নাই। এখন আপনি দেখলেন যে এমন একটা প্রোডাক্টের সার্ভে, যেই সার্ভে করতে গেলে আমার বয়স হওয়া লাগবে 30-এর নিচে, জি। বা আপনি দেখলেন এমন একটা সার্ভে যেমন ধরেন রিহিউমেটেড আর্থাইটিস বা আপনার হচ্ছে প্রোস্টেট ক্যান্সার, এটা এমন একটা রোগ যে ওই রোগের জন্য ওই রোগ সচরাচর 60+ লোকের হয়, মানে 60-এর উপরে যাদের বয়স তাদের হয়। এখনো পর্যন্ত আপনার বয়স জিজ্ঞাসা করে নাই, আপনি ঢুকলেই বুঝতে পারলেন যে এই সার্ভেটা এই রোগের সার্ভে। তখন জি। যদি আপনি আপনার বয়স অরিজিনাল যেটা সেটা দেন তাহলে কি হবে? তখন তো তাহলে আপনাকে ভাই, বয়সটা বাড়ায় দিতে হবে। এটা হচ্ছে অন ডিমান্ড, প্রয়োজন অনুযায়ী। জি অন ভাই। ডিমান্ড সার্ভে এখনই আপনাদেরকে শেখাইতে বলা হয় নাই, বা এখনই আপনাদেরকে শেখাবো না আমরা, কারণ এখন অন ডিমান্ড করতে গেলে আপনারা কনফিউজড হয়ে যাবেন, মাথা গোলায় যাবে। এগুলা মাথায় নেওয়ার দরকার নাই, আপাতত এগুলা মাথা থেকে ঝেড়ে ফেলেন, পরে দেখা যাবে। এগুলা আগে বেসিক যে জিনিসটা, কাজের কোয়ালিটি ঠিক রেখে কাজ করা, এটা আগে শিখেন। তারপরে আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা অন ডিমান্ড শিখবো, আরো যা যা আছে অনেক বিষয় আছে, সে সবই আমরা শিখবো। আপাতত যেগুলো আমরা আলোচনা করতেছি এগুলা মাথায় রেখে এভাবেই আমরা কাজ করব, এক বয়স বা একই জন্ম তারিখ দিয়েই কাজ করব। তবে যদি কখনো ওই যে বললাম ওইরকম পাই বা বুঝে যাই যে আমি তো এখন পর্যন্ত আমার বয়স দেই নাই, এখন ধরেন আমি অলরেডি জন্মসাল দিয়ে দিছি, তখন কি আমি বয়স পরিবর্তন করতে পারবো আর ওই সার্ভেতে? না ভাই। বা আমি অলরেডি বলে দিছি যে আমার বয়স এত, তাহলে তো আমি আর ওটা পরিবর্তন করতে পারবো না। যদি কখনো বুঝি যে না, এই সার্ভের জন্য আমার এজ পরিবর্তন করতে হবে বা করা দরকার, আর আমি এখন পর্যন্ত এজ এর কোনো ইনপুট দেই নাই, তখন আমি অবশ্যই এজ পরিবর্তন করে দিতে পারি। যেমন মেডিকেয়ার বা মেডিকাইড নামে একটা ইন্স্যুরেন্স আছে, আপনারা এটার নাম শুনছেন না? জি ভাই, মেডিকেয়ার শুনছি ভাই। হ্যাঁ, মেডিকেয়ার মেডিকাইড এটা হচ্ছে 60+ লোক যারা তাদের জন্য, মানে বয়স্ক ভাতা, যারা যারা আমেরিকান বয়স্ক, যারা নাগরিক সুবিধা পায় তাদের জন্য। হুম। এখন ও আপনি যদি ওই সার্ভেতে যদি আপনি দেন যে আপনার বয়স 40, তাহলে তো হবে না। আপনি যদি আগেই বুঝতে পারেন যে আমরা তো ইন্স্যুরেন্সের সার্ভে সবসময় দিব যে আমি নিজে কিনি। কেন আমি নিজে কিনি? কারণ তাহলেই আমি ইন্স্যুরেন্স প্রোভাইডারদের সার্ভে করতে পারবো। কিন্তু আপনি একটা সার্ভেতে আগে থেকেই বুঝে গেলেন বা আপনাকে আগে থেকেই বলে দেওয়া হলো যে এটা শুধুমাত্র যারা মেডিকাইড বা মেডিকেয়ারের আছে তাদের জন্য, তখন নিশ্চয়ই আপনাকে আপনার বয়স পরিবর্তন করতে হবে। জি ভাই, বুঝছি ভাই। তবে এরকম খুব কম পাবেন, রেয়ারলি, হয়তো 100টাতে একটাও পাবেন কিনা সন্দেহ আছে, যেখানে আপনাকে বয়স পরিবর্তন করতে হবে। জি ভাই। তো এগুলো এখন মাথায় ঢোকানোর দরকার নাই। আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করলাম এগুলো নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে এখন বলেন। আমরা ইনশাল্লাহ আজকের মতো শেষ করব। আর সবার জন্য টাস্ক থাকবে হচ্ছে আহ, এই ভিডিওটা আবার সবাই ভালোভাবে দেখা, জি ভাই। এই ভিডিওটা আবার সবাই ভালোভাবে দেখা, এবং আগের ভিডিওগুলো নিয়েও যদি কারো হ্যালো কোনো কনফিউশন থাকে তাহলে আগের ভিডিওগুলো হ্যালো দেখে ভাইয়া, কনফিউশন দূর করা। হ্যাঁ, জি ভাই বলেন। বলছিলাম যে আমাদের ট্রেনিং প্রোগ্রামটা কতদিনের জন্য, মানে আর কতদিন হবে এটা জানতে চাচ্ছিলাম আর কি। আসলে ট্রেনিং প্রোগ্রামটা শুনতে আমরা পাচ্ছেন? আমরা ক্লাসে আপনাদের অ্যাক্টিভিটি এবং আপনাদের আহ, কথা বলা বা জিজ্ঞাসা বা আপনাদের কাজের কোয়ালিটির উপরে ভিত্তি করে অলরেডি আপনাদের এই আপনারা যারা এখানে ট্রেনিং শুরু করছেন আপনাদের মধ্যে সিলেক্ট করা হচ্ছে যে কাকে কাকে আগে দেওয়া হবে, কে কতখানি ইমপ্রুভ করতেছেন, কে কতখানি চেষ্টা করতেছেন বা কে কতখানি শিখতেছেন, এর উপরে ভিত্তি করে আপনাদেরকে সিলেক্ট করে বিপিএস দেওয়া হবে। এখন যে 3 দিন ট্রেনিং করানোর পরে দেখা যাবে যে তার ভেতরে ইমপ্রুভমেন্ট অনেক বেশি চলে আসছে, তাকে 3 দিন পরে দেওয়া হবে। যার 7 দিন লাগবে সে 7 দিন শিখে তারপরে নেবে। আর যার ভেতরে শেখার চেষ্টা নাই, যে ক্লাসে অ্যাক্টিভ থাকবে না, শিখবে না, বা বুঝতে পারবো যে না এই লোকের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সে পাবে না। এটাই স্বাভাবিক। এই আর যার কি ভাই, যার জন্য। হ্যাঁ, ভাই আর কি যদি সবার ভিতরে দেখেন যে ভালো ইমপ্রুভমেন্ট আছে তাহলে কি সবাই কি দেবেন ভাই? অবশ্যই। সবাই শুধু এই সবাই না, আপনারা এক একজন যদি আরো 100 জন করে লোক ডেকে আনেন, আর সেই 500-1000 লোকের ভেতরেও যদি আমরা কোয়ালিটি পাই, সেই 500-1000 লোককেই আমরা ফ্রিতে বিপিএস দিয়ে কাজ করাবো।
জি ভাই। কিন্তু কাজের কোয়ালিটি থাকতে হবে। যতজন কোয়ালিটিফুল লোক পাবো সবাইকেই ভিপিএস দিয়ে কাজ করানো হবে ইনশাল্লাহ। জি ভাই। কিন্তু আপনাকে ওই স্কিলটা আর্ন করতে হবে, চেষ্টা থাকতে হবে ভেতরে। হ্যাঁ, সবাই চেষ্টা করেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি না, আমরা এই সবাই জন্য বলছিলাম কি, কাজ করতে আমি তো পারবো। রানিং রানিং আমার কাছে কোনো আইপি টাইপি নাই, আমি মানে অ্যাপ্লাই করতে পারছি না। আপনি যেটা মানে শিখছি যেগুলো, সেগুলো মানে আমার শেখার মধ্যেই থাকছে, বুঝছেন জুবাইর ভাই। এই হ্যাঁ হ্যাঁ জন্যই আর কি আপনাকে এ- বললাম এ- কথাটা এ- আর কি। হ্যাঁ, ওইটা নিয়ে তো আমি আজকে শুরুতেই আলাপ আলোচনা করলাম যে যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারতেছে। তবে যারা অ্যাপ্লাই করতে পারতেছেন না তাদের জন্য আমার পক্ষ থেকে অ্যাডভাইস থাকবে হচ্ছে আপনি আবার ওই ভিডিওটা আরেকবার দেখেন। আপনি যেগুলা শিখতেছেন এগুলা চর্চার উপরে থাকেন। যেমন ধরেন বিষয়টা কিরকম, আপনি আমাদের এখানে তো মনে হয় বেশিরভাগই আমরা সবাই মুসলমান আছি। আপনি যদি কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে বলেন বা একটা সূরা মুখস্থ করার ক্ষেত্রে বলেন, হুজুর প্রথম দিন প্রথম আয়াত পড়ায়, মুখস্থ করায়। পরের দিন প্রথম এবং দ্বিতীয় আয়াত মুখস্থ করায়। তারপরের দিন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আয়াত মুখস্থ করায়। তারপরের দিন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আয়াত মুখস্থ করায়। এতে কি হয়, আগে যেটা শিখছি ওটা ভুলে যায় না। কি আমি ঠিক বলছি না? জি ভাই। আপনি যখন জি অ্যাপ্লাই ভাই, করার সুযোগ আরো পাচ্ছেন কিছু না। অবশ্যই আমাদের ল্যাকিংস আছে, আমাদের আরো শিক্ষার দরকার আছে। হ্যাঁ সমস্যা নাই, আপনি কন্টিনিউ করেন। আমি জাস্ট জানতে চাইলাম আর কি, আপনাদের প্রসেসটা হ্যাঁ লেন্দি নাকি, মানে ইমপ্রুভমেন্ট না, হলে পরে লেন্দি না, আমরা। লেন্দি না, মোটেও লেন্দি না, মোটেও লেন্দি না। এটা নিয়ে চিন্তা করবেন না। তবে নিজের পক্ষ থেকে এফোর্ট দিতে থাকেন আর এই যে বারবার চর্চা করতে থাকেন। 1, 2, 3 তিনটা ক্লাসের ভিডিওই একবারে দেখেন। একদিন সময় দেন, সময় বেশি লাগুক, অসুবিধা কি? আপনি যে জিনিসটা দেখছেন ওই জিনিসটাই আবার দেখেন, আবার বোঝেন, আবার নিজের মতো করে কমন সেন্স দিয়ে চিন্তা করেন যে আপনি কনসেপ্টগুলা ধরতে পারতেছেন কিনা। যতগুলা এখন পর্যন্ত এই যে যে তিনটা আজকে আমরা ক্লাস করলাম, এই তিনটা ক্লাসের যতগুলা কনসেপ্ট এইগুলা যদি আপনারা এর 90% বা 80%ও যদি ধরে নিতে পারেন বা 70%ও যদি ধরতে পারেন তাহলে আপনার কাজ ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কনসেপ্টগুলা ধরতে হবে যে কি বলতেছে, বা আমি আমার কাছে এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা। এই জন্য তো আমি বারবার বলতেছি যে আপনারা ভিডিও দেখেন, আপনার কোথায় কোথায় কনফিউশন আছে বলেন, বললে আমি সেটার সমাধান করে দিতে পারবো। আর যদি নিজের সমস্যার কথা না বলেন তাহলে কিন্তু সেটার উন্নতি হবে না, তাই না? বারবার ভিডিও দেখেন আর নিজের স্কিল ইমপ্রুভ করার চেষ্টা করেন। আচ্ছা, তাহলে আজকের মতো বিদায় নেই নাকি? না আর কেউ কিছু বলবেন? ওকে, ঠিক আছে ভাই। আসসালামু আচ্ছা, আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ আগামীকালকে 10টায় আবার আমাদের ক্লাস হবে, আমরা আবার একসাথে হব। আর এর মাঝখানে সবাই ভিডিওগুলো দেখবেন। অবশ্যই কোনো কনফিউশন বা কোশ্চেন থাকলে সেটা আমাকে জানাবেন, ইনবক্সও করতে পারেন। এমন না যে আগামীকাল রাত 10টা পর্যন্ত ওয়েট করতে হবে। কোনো প্রবলেম থাকলে আমাকে ইনবক্স করবেন। ঠিক আছে ভাই। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম